ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কাশিদাসী মহাভারতে যুদ্ধের বর্ণনায় আছে, দোহাকার বান কাটে দোহে বলবান। একজন তীর নিক্ষেপ করছে আর অন্যজন পাল্টা তীরে তাকে প্রতিহত করছে। আমাদের রাজ্যে বুঝলেন, যখন রাজনীতিতে একে অপরের দিকে শব্দবান নিক্ষেপ হঠাৎ করে দ্বিগুণ বা চতুর্গুণ হয়ে যায়, বুঝবেন সামনেই নির্বাচনী কুরুক্ষেত্র। আজ বাঁকুড়ায় অমিত শাহ তৃণমূল সরকারকে উৎখাতের আহ্বান জানালেন। বললেন, তৃণমূল সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। পাল্টা নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, ভদ্রতা বজায় রাখুন, আমাদের জাতীয়তাবোধে আঘাত করতে এলে ছেড়ে কথা বলবো না। আজ আদিবাসী সম্প্রদায়ের একজনের বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন অমিত শাহ, জানিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল। অন্যদিকে রাজনীতির এই উত্তাপের মাঝেই আগামী বুধবার 11 তারিখ থেকে আমাদের রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন। সেই খবরও অবশ্যই থাকবে আজকের অনুষ্ঠানে। তবে শুরুতেই আপনাদের দেখাবো ঠিক কি বললেন অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, मैं निश्चित रूप से देख रहा हूं कि ममता सरकार का मृत्यु घंट बज चुका है। বিধানসভা ভোটে দামামা বাজিয়ে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এমনই হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদীর প্রধান সেনাপতি অমিত শাহ, যা ফিরিয়ে এনেছে প্রায় 3 দশক আগের স্মৃতি। দিনটা ছিল 1992 সালের 25শে নভেম্বর। ব্রিগেডের সভা থেকে তৎকালীন বামফ্রন্ট সরকারের মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 28 বছর পর সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মৃত্যু ঘণ্টা বাজানোর হুঁশিয়ারি দিলেন অমিত শাহ, জানিয়ে পাল্টা সুর চড়াতে দেরি করেননি খোদ মুখ্যমন্ত্রী। বাংলার যে জাতীয়তাবোধ, এই জাতীয়তাবোধ ভেঙে দিয়ে বহিরাগত কিছু লোক এসে যদি মনে করে বাংলাটাকে ধ্বংস করে দেবো, সেটা বাংলা মানবে না। এটা বাংলা কখনো মাথা নত করে না। কংগ্রেসের প্রবাদ প্রতিম নেতা বরকত গনি খান চৌধুরী একসময় বারবার সিপিএমকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলার ডাক দিতেন। এদিন কার্যত গনি খানের সেই সুরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উপড়ে ফেলার ডাকও দেন অমিত শাহ। आने वाले दिनों में यहाँ भारतीय जनता पार्टी की 2/3 बहुमत की सरकार बनने जा रही है। मैं आज बंगाल की जनता को अपील करने आया हूँ, दारुण गरीबी से बाहर निकालने के लिए इस सरकार को उखाड़कर फेंक दीजिए। নাম না করে পাল্টা জবাব দিয়েছেন মমতা। উঠাকে ফেক দো, ওর অর্থটা কি এটুকু আমি বুঝতে পারি। পাল্টাটা যদি আমি বলি উঠাকে ফেক দো, তা সেটা কি হবে? ভালো হবে? সুতরাং মনে রাখুন, যার যার নিজস্বতা নিজের কাছে বজায় রাখুন। বিজেপি সূত্রে দাবি, এদিন বাঁকুড়ার সাংগঠনিক বৈঠকে 200টি আসনের টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। তার জন্য সংগঠনকে কিভাবে সাজাতে হবে সেই রূপরেখাও তৈরি করে দেন তিনি। সূত্রের দাবি, অমিত শাহ বৈঠকে নির্দেশ দেন, বিজেপির প্রতিটি মোর্চার দায়িত্বপ্রাপ্তদের 5টি করে বুথের দায়িত্ব নিতে হবে। বুথ পিছু অন্তত 50 জন কর্মী নিয়োগ করতে হবে, যার মধ্যে সমস্ত সম্প্রদায়ের মানুষ থাকবেন। জঙ্গলমহলের বুথ কমিটিতে আদিবাসীদের অন্তর্ভুক্ত করতে হবে। এলাকার 2 জন প্রভাবশালী ব্যক্তিকে বুথ কমিটিতে রাখতে হবে। বুথ এলাকায় জনসংযোগ গড়ে তুলতে হবে। সাংগঠনিক বৈঠক পিওরলি সাংগঠনিক আলোচনা হয়েছে। লক্ষ্য অবশ্যই 2021-এ তৃণমূলকে সরিয়ে 200-র বেশি সিটে এখানে ক্ষমতা দখল করা। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে ক্লাবগুলির জন্য অনুদান শুরু করেছিলেন। সূত্রের দাবি, এদিন সাংগঠনিক বৈঠকে অমিত শাহ দলকে নির্দেশ দেন, বিভিন্ন ক্লাব, সামাজিক, ধর্মীয় সংগঠনে প্রভাব তৈরি করতে হবে। সূত্রের দাবি, বিজেপির সাংগঠনিক বৈঠকে অমিত শাহ এদিন বলেন, গত লোকসভা ভোটে সিপিএম এর অনেকে বিজেপিতে যোগ না দিয়েও আমাদের সাহায্য করেন। এবার তাদের দলে টানার চেষ্টা করতে হবে। সিপিএম এর ভোটেই ওরা এই ভোটটা হয়, 18টা যে এমপি হয়েছিল, এটা যে ওদের নিজেদের ভোট নয়, সিপিএম এর ভোট। এই ভোটটা যদি ওনার হয়, তাহলে বুঝবো ওনার এই মতুয়াদের বাড়িতে খাওয়া আর এই গরিব লোকদের বাড়িতে খাওয়াটা সার্থক হয়েছে। একযোগে তৃণমূল বিজেপিকে আক্রমণ করেছে সিপিএম। সিপিআইএম আদর্শবাদী মনোভাবে চলে, তাদেরকে বিজেপি দলে নিতে পারবে না, এটা স্বাভাবিক। এই কথাটা ওনাকে বলার মধ্য দিয়ে স্পষ্ট করতে হচ্ছে যে আসলে সবাইকে দল ভাঙানোর একটা তালে আমরা ফাঁকে সিপিআইকে পেরে উঠলাম না। সূত্রের দাবি, বিজেপির সাংগঠনিক বৈঠকে অমিত শাহ এদিন বলেন, অন্য দলের পঞ্চায়েত সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে যেতে হবে। অন্য দলের সাংসদ, বিধায়ক, কাউন্সিলরদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ফাঁস করতে হবে। কেন্দ্রকে সুযোগ সুবিধা দিচ্ছে, রাজ্য কি দিচ্ছে না, তা সাধারণ মানুষকে জানাতে হবে। भारत सरकार की 80 से ज्यादा योजनाएं उसको ममता सरकार रोक कर बैठी है। मैं ममता दीदी को बताना चाहता हूं कि आपके मन में भय है,
किन योजनाओं को रोकने से आप भारतीय जनता पार्टी को रोक लोगी तो आपकी भ्रांति है। आप एक गरीब लोगों के लिए मोदी जी ने जो 6,000 रुपया प्रति साल भेजा है वो पहुंचने दीजिए, तो शायद थोड़ा बहुत भी आपके लिए सोचेंगे। অমিত শাহ যখন একের পর এক কর্মসূচি করে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিচ্ছেন, তখন করোনা আবহে এই কর্মসূচি নিয়েই পাল্টা প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দু একটি রাজনৈতিক দল ডেলিবারেট অ্যাটেম্প এভরিডে তারা কোভিড স্প্রেড করার জন্য প্যান্ডামিক লটাকে মানছেন না। কিছু না করতেই ডিএমএসপিদের বলা হচ্ছে क्या कितना अरेस्ट किया, कितना जेल में भेजोगे, कितने एफआईआर करोगे। কিছুই তো হয়নি। আমরা যেমন কেন্দ্রীয় সরকারের এখতিয়ারে হস্তক্ষেপ করতে পারি না, কেন্দ্রীয় সরকারও তেমনি রাজ্য সরকারের যেখানে যেখানে এখতিয়ার সংবিধান অনুযায়ী হস্তক্ষেপ করতে পারে না। মুখ্যমন্ত্রী নিজে নেতৃত্ব দিয়ে এই নিয়মকে লঙ্ঘন করেছেন। যখন সম্পূর্ণ লকডাউন ছিল আমরা দেখেছি হাসপাতালে হাসপাতালে ঘুরে বেরিয়েছেন, আইএএস আইপিএস অফিসারদের ভিড় করে সাদা সাদা লাল লাল ইট দিয়ে সাদা সাদা গোল গোল দাগ করেছেন। লকডাউনের সময়ও যেভাবে নিয়মকে ভাঙা হয়েছে তার পরিণাম পশ্চিমবঙ্গের মানুষ ভুগছে। তৃণমূল কংগ্রেস কোনো নিয়ম মানেনি, এটা প্রমাণিত। 2016 সালে বিধানসভা ভোটে রাজ্যের 294টি আসনের মধ্যে 211টিতে জিতেছিল তৃণমূল, মাত্র 3টি আসনে জিতেছিল বিজেপি। কিন্তু 2019 সালে লোকসভা ভোটের ফলের নিরিখে তৃণমূল এগিয়ে 164টি আসনে, বিজেপি এগিয়ে 121টি আসনে। এবার 200 আসনে টার্গেট নিয়ে 21এর ভোটে নামছে বিজেপি। নির্বাচন এমন একটি বিষয়, তাতে যেরকম 100 ভাগ মিথ্যে কথা বলা যায়, ঠিক সেরকম 100 ভাগ নীতির বিরুদ্ধে আদর্শের বিরুদ্ধে কাজ করা যায়। মিস্টার অমিত শাহ যা করছেন সেটা নির্বাচনী চমক দেওয়ার লক্ষ্যে করতে চাইছেন। উনি যদি বলতেন 294টা আসন জিততে হবে সেটা বলতে ভালো হতো। কংগ্রেস 16 সালের নির্বাচনে বামেদের সঙ্গে জোট করেছিল, আবার 2021 সালের নির্বাচনে বামেদের সঙ্গে জোট করে লড়বে। এই জোট আগামী দিনে বাংলায় তৃতীয় শক্তি হিসাবে ক্ষমতা দখল করবে। সে শক্তি বাজিমাত করবে কে? উত্তর মিলবে বছর ঘুরলেই। অর্ণব মুখোপাধ্যায়, সুমন ধরাই ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। নিঃসন্দেহে আজকে উত্তেজনার আবহ আছে, সেই জন্য অবশ্যই আমাদের চেস ক্লক ফরম্যাটেই শুরুতে থাকতে হবে। আমি প্রথমে যাব তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ডক্টর শশী পাঁজার কাছে। ডক্টর পাঁজা, আমাদের মনে আছে, আপনারও নিঃসন্দেহে মনে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জনসমাবেশ, সেই সভা যেখানে 92 সালের 25শে নভেম্বর দাঁড়িয়ে তিনি বামফ্রন্ট সরকারের মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন। আজকে অমিত শাহ এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে বলেছেন তৃণমূল সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। আপনার সময় শুরু এখন। কোনো কারণে যোগাযোগের সমস্যা হচ্ছে, আমি তার আগে প্রণয় রায়ের কাছে যাব, বিজেপি প্রতিনিধি। প্রণয় দা, আমি এই প্রশ্নটাকেই একেবারে ডক্টর শশী পাঁজাকে যে প্রশ্নটা করেছি সেটাকেই উল্টে দিই, যে 92তে মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে সত্যি সত্যি বামফ্রন্ট সরকারকে উৎখাত করতে পেরেছিলেন তার 19 বছর পর, 92-এর 19 বছর পর 2011-তে। তো প্রণয়দা, অনেকে বলছেন 2020-তে মৃত্যু ঘণ্টা বাজিয়ে 21-এ বিজেপি ক্ষমতায় আসতে পারবে। তো প্রণয় রায়ের সময় শুরু এখন। দুটো ঘটনা আলাদা, কারণ আপনারা যে প্যাকেজ দেখাচ্ছিলেন সেখানে একটা ঘন্টা ছিল, একটা নাটক ছিল, আর এটা অমিতজি যেটা বলেছেন সেটা বাস্তব, পশ্চিমবঙ্গের জনগণ যা বলছেন, সেজন্য 92-এর ঘন্টা আর অমিতজি আজকে যেটা বলছেন তার মধ্যে কোনো সম্পর্ক নেই। দ্বিতীয় হচ্ছে, আপনারা জানেন যে শিলাদিত্য প্রশ্ন করেছিল সারের দাম বাড়ছে কেন, তার জন্য তাকে জেলে পুরে দেওয়া হয়েছিল। আর অমিতজি সেই প্রান্তিক লোকগুলোর বাড়ি অবধি পৌঁছে গেছেন তাদের অভাব অভিযোগ শোনার জন্য। আমি একটু আগেই দেখছিলাম যে তৃণমূলের কেউ বলছেন যে দিবা স্বপ্ন দেখছে। হ্যাঁ, স্বপ্ন তো সেই দেখে যার লক্ষ্য ঠিক থাকে, আমাদের তো লক্ষ্য ঠিক আছে, সেই জন্য আমরা স্বপ্ন দেখছি। আরও একজন বলছিলেন যে বহিরাগতদের দিয়ে এখানে চলবে না। এই কথাটা তো তৃণমূলের এমএলএ মন্ত্রীরা বলছে যে আমাদের বাঙালিদের এত বুদ্ধি আছে, 30 বছর 35 বছর 40 বছর ধরে রাজনীতি করছি, ওই বহিরাগতর বুদ্ধি কিনে আমাদেরকে রাজনীতি করতে হবে না। সেই জন্য এই যে সামগ্রিক যা পরিস্থিতি, আসলে তৃণমূল আজকে বুঝতে পেরেছে তারা বেকায়দায় পড়েছে। আর বারবার যে বাঙালি 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 করছে, বাঙালিরাও বুঝতে পারছে যে আসলে তারা কোথায় যাচ্ছে।
আজকে মাননীয় অমিতজি তিনি বলছেন কেন্দ্র কি কি প্রকল্প নিয়ে এসছে, 6,000 টাকা করে আপনারা পেয়েছেন কিনা? আর মাননীয় মুখ্যমন্ত্রী 20 টাকার পাউচ দিচ্ছে, বাংলা পাউচ, যাতে করে নিশ্চিন্তে থাকুন, নেশা করে থাকুন, আর যদি কোনো কারণে মৃত্যু হয় তাহলে ভয় পাবেন না। 2 লক্ষ টাকা আপনার জন্য এনশিওর করে রেখেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের বাঙালিরা এটা বুঝতে পেরেছে, একটি সরকার যারা সত্যিকারের মানুষের জন্য কাজ করছে, বিভিন্ন প্রকল্প আজকে পশ্চিমবঙ্গে চলতে পারছে না। এই কোভিড সিচুয়েশনে যদি আয়ুষ্মান ভারত চলতো, যদি 5 লক্ষ টাকা করে ওদের মেডিক্লেম বাঙালিরা পেত, তাহলে অনেক গরিব মানুষ তারা আজকে বেঁচে যেতে পারতো, অন্তত চোখের সামনে তাদের প্রিয়জনকে কেবলমাত্র ভালো নার্সিংহোমে দিতে পারলো না বলে মৃত্যু হলো, এই ঘটনা ঘটতে পারতো না। এই কোভিড পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের 78 লক্ষ কৃষক যদি 2 বছরে 12,000 টাকা করে পেত, 900 কোটি টাকা পশ্চিমবঙ্গে আসতো, পশ্চিমবঙ্গের অর্থনীতির হাল। আমি এই প্রকল্পের লড়াইতে আসবো। ইনফ্যাক্ট আপনাদের জানিয়ে রাখি যে আজকে আমাদের অ্যানিমেশন কেস দেবেন না প্লিজ এই প্রকল্পের লড়াই নিয়ে আমি রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাঁজার কাছে যাব। আপনি শুনলেন অমিত শাহ বলেছেন তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে হবে, মৃত্যু ঘন্টা বেজে গেছে। আপনার সময় শুরু এখন। হ্যাঁ, সকলকে নমস্কার জানাই, শুভ বিজয়। আমি প্রথমেই বলি যে হয়তো কিছু উত্তেজনা তৈরি করার জন্য আজকে অমিত শাহ মাননীয় গৃহমন্ত্রী এই সমস্ত কথা বললেন। তাদের ক্যাডারদের একটু উত্তেজিত করে তাদেরকে আরো একটু উৎসাহিত যদি করা যায়, তাদের এই ভাষা এবং এই ব্যবহার আমরা দেখলাম। কিন্তু আমি বলছি যে ডেভেলপমেন্টকে টেক্কা দিতে পারছেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে যে ডেভেলপমেন্ট করেছেন তার টেক্কা দিতে পারছেন না, তাই জন্য এই সমস্ত কথা। আপনি নিজেদের গাফিলতি, আজকে সারা ভারতবর্ষে যে আর্থিক মন্দা পরিস্থিতি, আনএমপ্লয়মেন্ট রেট 45 ইয়ার্সেতে 45 বছরের সর্বোচ্চ অবস্থা ভারতবর্ষে। আমরা যখন দেখছি যে এই কোভিডের সময় মানুষ খেতে পাচ্ছেন না, তাদের লাইভলিহুড লস হচ্ছে, চাকরি চলে যাচ্ছে, সেটা সিএমআই রিপোর্ট থেকে চলে এসছে। কিন্তু ওই সময় পেট্রোল, ডিজেল এবং গ্যাসের দাম কিন্তু বৃদ্ধি হচ্ছে। আমরা কিন্তু সেই সময় দেশ বিক্রির এই রচনাগুলো দেখলাম। আমরা এফডিআই ডিফেন্স প্রতিরক্ষায় ঢুকে গেছে সেটা দেখলাম। আমরা দেশকে বেচে দেওয়ার ষড়যন্ত্রটা দেখলাম। এই সমস্ত যে এতগুলো গন্ডগোল, এই গন্ডগোলকে চাপা দিয়ে তার কোনো উত্তর না দিয়ে আজকে উত্তরবঙ্গে তারা আদিবাসী পরিবারের বাড়িতে গেলেন। এখনো হাতরাসের ঘটনা আমরা ভুলতে পারিনি। এখনো হাতরাসে যে মেয়েটি, যে দলিত পরিবার নির্যাতিত হয়েছে এবং তার সমস্ত রকম ন্যায় জাস্টিস থেকে তাকে বঞ্চিত, শুধু নয় তার জীবন থেকে বঞ্চিত হয়েছে, তার পরিবারটা এখনো লড়াইটা চলছে। এবং তারপরে বলরামপুর, এই দলিত হত্যা, দলিতদের উপর অত্যাচার, আর আজকে তারা ফটো অপরচুনিটিতে তারা এসে একটা আদিবাসী পরিবার, তাদের সকলকে সম্মান জানিয়ে আজকে তাদেরকেও আবারও একই রাজনীতি ফটো আপ বলছেন ডক্টর শশী পাঁজা। আমি ডক্টর পাঁজা আপনার কাছে আবার আসবো। আমি একবার পার্থপ্রতিম বিশ্বাসের কাছে যাব। খুব গুরুত্বপূর্ণ আরেকটা কথা অমিত শাহ বলেছেন তার সাংগঠনিক বৈঠকে। পার্থবাবু, লোকসভা ভোটে সিপিএম এর সাহায্য তারা পেয়েছিলেন, তাদেরকে যারা সিপিএম এর ভোট দিয়েছিলেন মিন করেছেন তাদেরকে দলে আনা যায়নি। অমিত শাহ বলেছেন কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যাতে তাদেরকে দলে আনা যায় এবং সেই বামপন্থীরা ইলেকশন ম্যানেজমেন্টে যারা এক্সপার্ট। অর্থাৎ আমার কাছে বটম লাইন দুটো, একটা হচ্ছে যে বামপন্থীদের নিয়ে কোনো ছুতমার্গ দেখানো চলবে না, বিজেপি কর্মীদের কাছে এই নির্দেশ, এবং দুই হচ্ছে ইলেকশন ম্যানেজমেন্টের এক্সপার্টদের চাই। আপনার সময় শুরু এখন। সুমনবাবু, আসলে দলে যাদের টানতে পেরেছেন সেই চেহারাটা দেখতে পারলে বিজেপি এবং তৃণমূলটা পরিষ্কার হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁদিকে যারা ছিলেন 4 বছর আগে থেকে, মুকুল রায় থেকে একেবারে অর্জুন সিং পর্যন্ত, যারা বুথ লেভেল ম্যানেজমেন্টে দক্ষ বলে নাম কিনেছেন, তারা প্রত্যেকে এখনো অমিত শাহর ডান দিকে ঘুরে বসে আছেন। ফলে এখানে বিজেপি শক্তিশালী কাদের থেকে হচ্ছে, কোন নেতা সাপ্লাই করছে কি, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে একই স্কুলে পড়া আপনি মানবেন যে প্রত্যেকটা ভোট, এমনকি উপনির্বাচনের ফিগারও দেখাচ্ছে যে নেতাদের কতটা টানতে পেরেছেন জানি না, কিন্তু বাম ভোটের একটা বড় অংশ সরাসরি বিজেপির ভোট ব্যাংকে গেছে, মানে পার্সেন্টেজের হিসেব অবধি মিলে যায়। এক্স্যাক্টলি, সেটা অন্য ভিন্ন প্রশ্ন, যে তার কারণটা হচ্ছে এ রাজ্যে যে পোলারাইজেশনের পলিটিক্সটা তারা করার চেষ্টা করছেন সেই পলিটিক্সের ফল হিসেবে এসছে, কিন্তু তারও একটা শেলফ লাইফ আছে, তারও একটা মেয়াদ রয়েছে।
যে তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে যে মানুষ ভোট দিয়েছেন বিজেপিকে, এবার বিজেপির প্রতি বীতশ্রদ্ধ যারা হচ্ছেন তারাও একটা বিকল্প প্ল্যাটফর্ম খুঁজবেন। আমি বলছি যে অমিত শাহ আজকে রাজ্যে এসছেন, ভালো কথা, তিনি বিজেপির, কিন্তু সাধারণভাবে তিনি নির্বাচনের আগে কোথাও না যাওয়াই ভালো। গত 2 বছরে যে কটা রাজ্যে গেছিলেন, জেতা একটা আসনে, জেতা রাজ্য একটাও তারা ফিরে পাননি। বরং ইলেকশনের পরে অমিত শাহ যেখানে যেখানে গেছেন সেখানে হেরে যাওয়ার পরও সরকার গঠন করতে পেরেছেন। আমি বলবো যে আজকে যখন ওই খেতে গেছিলেন বাঁকুড়ার ওই পরিবারে, আমি আপনাকে মনে করাবো যে মেনুতে ছিল আলু পোস্ত, যে 51 টাকার চন্দ্রমুখী কিনে খেতে হয়েছে। আপনি যদি বলেন যে পেঁয়াজের দাম 100, এ তো রাজ্য সরকারের মজুদদারি অপদার্থতা সব রয়েছে, কিন্তু তার সাথে এই মজুদদারি কালোবাজারিটাকে যারা আইনে পরিণত করলেন দিল্লির ক্ষমতায় থেকে, তিনি তো আর্কিটেক্ট, তিনি আজকে আসছেন। আজকের হাতরাসের তরুণীর বাড়িতে হচ্ছে কেউ একটা চা খেতে যেতে পারেননি, গোটা স্বরাষ্ট্রমন্ত্রী থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। আজকের যখন দলিত বিরোধী আন্দোলনের মুখ, আমি বলছি যে আমাদের ভীমেকেরা কোড়াইগাঁও আন্দোলনের কবি ভারবারা রাও, তাকে জেলের ঘানি টানতে হচ্ছে, আর দলিত প্রীতি আমাদের এখানে দেখতে হচ্ছে। একইভাবে আমাদের রাজ্যেও যদি বলেন একটা ঘন্টা বাজছে, দার্জিলিং থেকে সেই ঘন্টা শুরু হয়েছে, যে এই কারণে যে পাহাড় হাসছে বলে যে কথাটা বলা হয়েছিল, যারা পাহাড় কাঁদাতে চেয়েছিলেন সেই বিমল গুরুংকে এখন পকেটে ভরতে চেয়েছেন এই রাজ্যের শাসক। জঙ্গলমহল হাসছে যারা বলতে চেয়েছিলেন, জঙ্গলমহলের যারা রক্তগঙ্গা বইয়েছিলেন তাদেরকে আজকে পকেটে ফুটতে চাইছে এ রাজ্যের শাসক। ফলে সত্যি একটা বিষাদের সুদ, একটা ঘন্টা বাজছে। ধন্যবাদ, আপনি লক্ষ্য করবেন এবং অ্যাপ্রিশিয়েট করবেন। 15 সেকেন্ড বাড়তি দিলাম আমার প্রশ্নের জন্য। প্রণয় রায়ের উত্তর। প্রণয় দা, না দেখুন, বামপন্থীদেরও কাছে টানছেন। না ইনক্লুসিভ পলিটিক্স। দেখুন, বামপন্থীদের মধ্যে দুটো শ্রেণী আছে। এই পার্থবাবুদের মতো যারা আছেন, যারা মার্ক্সবাদ লেনিনবাদ শেখান, শান্তিনিকেতনে ব্যাগ পরে অথচ নিজের পরিবারের ছেলেটিকে ইংলিশ মিডিয়ামে পড়ান, এটা এক ধরনের বামপন্থী। আরেকটা বামপন্থী করবে যারা দীর্ঘদিন ধরে কংগ্রেসের সাথে লড়াই করলো, যারা বললো 72 থেকে 77 আমাদের আইডিওলজির কথা বলে, আমাদের কর্মীদেরকে খুন করেছে কংগ্রেস, সেই বামপন্থী কর্মীরা যখন দেখছে যে কংগ্রেসের ঝান্ডা, কংগ্রেসের ঝান্ডা আইডিওলজি সিপিএমের ঝান্ডা হয়ে গেছে, তারা তো দুজনকে থামালাম। একবার ডক্টর পাঁজার কাছে যাব, কি বলবেন? রামবাম জোট আপনাদের তো ইলেকশনের স্লোগান ছিল। আমি বলছি যে অমিত শাহ যখন তার বক্তব্যে বলছেন যে বামপন্থী, অমিত শাহ যখন বলছেন, শুনতে পাচ্ছি, বলুন। অমিত শাহ যখন বলছেন, হ্যালো, অমিত শাহ যখন বলছেন যে অন্য দল থেকে নিতে হবে, অর্থাৎ তাদের নিজস্ব সংগঠন নেই, আজকে তাদের নিজস্ব সংগঠন নেই। আমরা করোনার সময়ও দেখলাম যে একটি SMS ঢুকছে IAVRS এর মাধ্যমে, যাতে আবার সদস্য সংগ্রহ করা যায়। আমরা সত্যি দুঃখিত যে অমিত শাহ আজকে বলছেন কি সোনার বাংলা গড়তে হবে। হ্যাঁ, সোনার বাংলা গড়বে না কবে? যখন আচ্ছে দিনটা আগে করবে। প্রণয় রায়ের কাছে যাব। নিজের সাংগঠনিক ক্ষমতা নেই তাই অন্য দলের কাছে হাত পাচ্ছে। প্রণয় রায়, প্রশ্নটা শুনতে পাইনি। আমি বলছি নিজেদের, আপনাদের সাংগঠনিক ক্ষমতা নেই তাই অন্য দলের কাছে হাত পাততে হচ্ছে, বলছেন শশী পাঁজা। না দেখুন, আমরা তো জনগণের রাজনৈতিক দল, আমরা তো কোনো পরিবারের রাজনৈতিক দল না। জনগণই আমাদের দলে যোগ দেন, তো খুব স্বাভাবিকভাবে জনগণ বিভিন্ন জায়গা থেকে যখন আসেন তারাই আমাদের সংগঠনের শক্তি হয়। আমাদের সংগঠনের জন্য কোনো ব্যানার্জি পরিবার লাগে না, কোনো পরিবারের সিম্বল লাগে না। তো আমরা যখন পশ্চিমবঙ্গে রাজনীতি করছি, সাধারণ মানুষ যখন আসছে তাদের মধ্যে যারা যোগ্য তারাই আমাদের দলের সম্পদ, তারাই আমাদের দলের সম্পদ। তৃণমূল ঢুকে যাচ্ছে বিজেপিতে, তৃণমূল থেকে এত ধান নিচ্ছেন কেন? বিতর্কের মাঝে আমার দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটা রাখবো। বাঁকুড়ার রবীন্দ্র ভবনে সাংগঠনিক বৈঠক, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষরা তাদের কথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সেটা শোনেন। সোনার বাংলা গড়ার কথা খানিকক্ষণ আগে ডক্টর পাঁজা যেটা বলছেন, তৃণমূল বলছেন যে সোনার উত্তরপ্রদেশ তৈরি করা গেল না, সোনার বাংলা কি করে হবে? পাশাপাশি দেখাবো। हम आने वाले दिनों में यहाँ पर सोनार बांग्ला की रचना करने के लिए मोदी जी के नेतृत्व में भरसक লক্ষ্য 21-এর বিধানসভা ভোট, সেদিকে তাকিয়ে দলীয় নেতাকর্মীদের এখন থেকে আদা জল খেয়ে মাঠে নেমে পড়ার নির্দেশ দিলেন অমিত শাহ। সূত্রের দাবি, সকালে সাংগঠনিক বৈঠকে দলীয় নেতাদের উদ্দেশ্যে এখন থেকে দেওয়াল লিখন শুরু করতে বলেছেন তিনি। দলের সাংগঠনিক বৈঠকের পাশাপাশি এদিন সমাজের বিভিন্ন শ্রেণীর এবং বিভিন্ন পেশার সঙ্গে যুক্তদের সঙ্গেও বৈঠকে বসেন অমিত শাহ। সূত্রের দাবি, বৈঠকে উপস্থিত ছিলেন ছৌশিল্পী, বাউল, ফুল চাষিরা। তাদের মধ্যে 20 জনকে এদিন বলতে দেওয়া হয়। তাদের মুখ থেকেই সমস্যার কথা শোনেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের ভাতারও দরকার নেই,
আমাদের চাই কর্মসংস্থান, তাই শিল্প হোক বা চাকরি হোক, যেভাবে হোক আমাদের কর্মসংস্থানের লক্ষ্য। তো উনি তাতে অনেকটাই সাই দিলেন এবং কথাগুলো শুনলেন। উনি আমাদের প্রতি আশ্বাস দিয়েছেন, কি আশ্বাস? পিএম কিষাণ নিধি সম্মান যোজনা যাতে পাই সেই আশ্বাসটাও দিয়েছেন। সূত্রের দাবি, বৈঠকে সকলের সমস্যার কথা শুনে অমিত শাহ বলেন, মোদী সরকার আপনাদের সাহায্যে অনেক প্রকল্প চালু করেছে, কিন্তু রাজ্য সরকার তার সুবিধে পৌঁছতে দিচ্ছে না। সামাজিক বিভিন্ন বর্গের মানুষরা তাদের অভিযোগ, বিভিন্ন তাদের ভাষা নিয়ে, জাতির সংরক্ষণ, এরকম বিভিন্ন বিষয় বলেছেন। যারা মৎস্যজীবী আছে তাদের যে অসুবিধাগুলো তুলে ধরেছেন, সমাধান চেয়েছেন। পশ্চিমবঙ্গে সরকার হবে, সমস্ত সমস্যার সমাধান হবে। অমিত শাহ যখন প্রান্তিক এলাকার মানুষের সমস্যার জন্য রাজ্য সরকারকে দায়ী করেছেন, তখন পাল্টা কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব তৃণমূল। জিএসটির টাকা আমরা পাবো না, যা দেবে তা আমাদের শেয়ারের অনেক কম। আমরা আমফান হয়েছে, তার টাকা পাবো না। আমাদের প্রজেক্টগুলো উড়িয়ে দেওয়া হলো, যেগুলো চলছিল। এরকম একটা সংকট তৈরি করার যে চেষ্টা চলছে, এর মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রকল্প বন্ধ করেননি। সূত্রের দাবি, অমিত শাহ এদিনের বৈঠকে বার্তা দেন, আপনারা বাম ও তৃণমূলের শাসন দেখেছেন, এবার বিজেপিকে সুযোগ দিন, আমরা এলে শিল্পের উন্নতি হবে, বিজেপি সোনার বাংলা গড়ে দেবে। বিভিন্ন পেশা জাতির লোকেদের সামূহিক বৈঠক ছিল, তাদের বক্তব্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুনেছেন, আর কিছু সমাধান আমরা করব, বাকি সরকার হলে হবে, এটা বলেছেন। আর সাংগঠনিক বৈঠকে সেরকম কি বার্তা দিলেন? বাস নির্বাচনে জেতার জন্য সব যা প্রস্তুতি সেটা বলেছেন। টার্গেট কত? টার্গেট কত দিয়েছেন? 200। যদিও তৃণমূল এসবে গুরুত্ব দিতে নারাজ। 200 তো অনেক দূরের কথা বলছি, 200 অনেক দূরের কথা বলছি। এমন আসনও পাবে না যাতে ওরা বিরোধী দলের মর্যাদা পাবে কিনা আমার কাছে সন্দেহ আছে। তারা 200 আসনের স্বপ্ন দেখছেন, এটাকে দিবার স্বপ্ন বলাই ভালো। এদিন বাঁকুড়ার আদিবাসী সম্প্রদায়ের বিভীষণ হাঁসতার বাড়িতে দুপুরের খাবার খান অমিত শাহ। পাতে ছিল সরু চালের ভাত, ডাল, আলু পোস্ত, শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, শেষ পাতে মিষ্টি। উনি বললেন ওই বিভীষণ বাবুকে আমাকে ডেকে নিয়ে ওর পাশে বসালো, একসঙ্গেই ভোজন করলাম। গল্প আর করার সময় কোথায়? খাওয়ার সময় গল্প তো আর হলো না। গল্প তো ছিল, কিন্তু বলা হলো না। এটা একটা ইলেকশন স্টান্ট হতে পারে যে আমি গেলাম, দেখা করলাম, একটা আদিবাসী বাড়িতে খেলাম, একটা মতুয়ার বাড়িতে খেলাম, এই পর্যন্তই। সেটা দিয়ে কিন্তু মন জয় করা যাবে না। বাংলার মানুষের মন জয় করতে গেলে সেটা খুব শক্ত ব্যাপার। অমিত শাহর সফরের মধ্যে কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার নিয়ে ফের শুরু হয়েছে বাকযুদ্ধ। পুলিশ অফিসারদের থ্রেট করা, যে আমার কথা না শুনলে ইনকাম ট্যাক্স ধরিয়ে দেবো, ভিজিলেন্সে কমপ্লেন করে দেবো, এই করব সেই করব, বউকে ট্রান্সফার করে দেবো। এই রাজনীতি কিন্তু আজ পর্যন্ত ভারতবর্ষে কখনো হয়নি। আমি আমার আইএস আইপিএস অফিসারদের বলবো, আপনারা স্টেটের আন্ডারে কাজ করেন, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। দেখুন, কে কাকে হুমকি দিচ্ছে জানি না, উনি তো আমাদের হুমকি দিয়েছেন বিভিন্ন সময়। বিজেপিকে, কেন্দ্রের অফিসারদের, ওনার দল, উনি নিজে দাঁড়িয়ে হুমকি দিয়েছেন। চিফ সেক্রেটারি ডিজিকে বসিয়ে হুমকি দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি সরকার কাউকে থ্রেট করছে না, কাউকে হুমকি দিচ্ছে না। একটা প্রমাণ দেখান, মুখে বললে তো হবে না, একটা নাম করে বলুন কার ক্ষেত্রে হয়েছে। যদি বলতে পারেন, অভিযোগ করতে পারেন, আমরা মেনে নেব। শুক্রবারও রাজ্যে অমিত শাহর একগুচ্ছ কর্মসূচি রয়েছে। অর্ণব মুখোপাধ্যায়, আশাফুল হোসেন ও ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। বিশ্বনাথবাবু, একটা কথা বারবার আমাদের আলোচনায় আসে, ইনক্লুসিভ পলিটিক্স। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কখনো ছাত্রছাত্রীদের নানা প্রকল্প, উৎসব, ক্লাব, ধর্মীয় সংগঠন ইত্যাদি ইত্যাদি। আজকে এই রবীন্দ্র ভবনের যে সাংগঠনিক সভা, সেখানে অমিত শাহ বলছেন এনজিও, ক্লাব, ধর্মীয় সংগঠন, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, সেলফ হেল্প গ্রুপ, খেলাধুলোর সংগঠন, পুজো কমিটি, এদের সবার সঙ্গে বিজেপি কর্মীদের একেবারে নিয়মিত প্রতিদিন যোগাযোগ রাখতে হবে। আমি বলছি জনসংযোগের একটা কাউন্টার ন্যারেটিভ। আপনার সময় শুরু এখন। দেখুন সুমনদা, বিজেপি গত কয়েক বছরে রাজনৈতিক শক্তি হিসাবে উত্থান তার হলেও সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে কিন্তু বিজেপি তেমন অগ্রগতি হয়নি, যার জন্য অমিত শাহ কিন্তু বারবার যখনই আসে, এর আগেও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কে কেন্দ্র করে উনি সভা ডেকেছিলেন, বারবার উনি
বিদ্বজনদের সাথে যুক্ত হতে চান, কারণ তিনি জানেন রাজনৈতিক শক্তির পাশাপাশি তৃণমূল কংগ্রেস সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে যে অপ্রতিরোধ্য অবস্থান তৈরি আছে তাকে কিন্তু ভাঙা দরকার। ফলে সেই জায়গা থেকেই তিনি কিন্তু সমাজের নানা বর্গের মানুষের সাথে যুক্ত হতে চান। দ্বিতীয় যে বিষয়টা সেটা এটা অস্বীকার করার উপায় নেই যে সংগঠন গুরুত্বপূর্ণ, শশীদি যেটা বলছিলেন, এবং 14,000 মুসলিম এলাকাতে বিজেপি সংগঠন গড়ে তুলতে পারেনি, কিন্তু নির্বাচনের সংগঠন গুরুত্বপূর্ণ। আপনার স্টুডিওতে দিনের পর দিন বলেছি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমার কথা মেলেনি। তার কারণটা হলো 19-এর নির্বাচন, বালুরঘাট কেন্দ্র একটা উদাহরণ দিচ্ছি, সেখানে 200-র মতন এমন বুথ ছিল যেখানে বিজেপির কোনো এজেন্টই ছিল না, তার 75% বুথেই কিন্তু বিজেপি লিড করেছিল কোনো এজেন্ট ছাড়াই। তার মানে মানুষ কি অবস্থান নিচ্ছে তার উপরে কিন্তু অনেক সময়ই ফলাফল নির্ভর করে। থার্ড যে বিষয়টা সেটা হলো যে দেখুন, সরকার যদি কারো ভালো চলে তাহলে শাসক দল কিন্তু ভোটটা করিয়ে নিতে পারে। সেখানে একেবারে থিওরিটা এরকম যে যদি সরকার ভালো চলে তাহলে শাসক দল তার মতন করে ভোটটা করিয়ে নিতে পারে। সরকারকে নিয়ে যদি মানুষের অসন্তোষ থাকে সেই ক্ষেত্রে কিন্তু বিরোধীরা পরিসর পায় এবং সেখানেই কিন্তু শাসক দলের চিন্তার কারণ হয়ে যায়। অমিত শাহ যেটা করবার চেষ্টা করছেন, একদিকে সরকারকে ঘিরবার চেষ্টা করছেন নানা রকম যে অভিযোগগুলো আসছে সেগুলোকে কেন্দ্র করে, আর অন্যদিকে যে তাদের যে ল্যাপসগুলো আছে বিশেষ করে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সেটাকে নতুন করে ধরবার চেষ্টা করছেন। এখন যেটা ইম্পর্টেন্ট বিষয় আমার যেটা মনে হয় যে প্রতিনিয়ত চাল কাউন্টার চাল আপনি যদি দেখেন যে পাহাড়, কয়েকদিন আগে আমরা দেখছিলাম 11টা বিধানসভা কেন্দ্রেই যেন বিজেপি শুরু করবে, ওখান থেকে খাতা খুলবে, কিন্তু আজকে উল্টে গেছে পাশা। আজকে বিমল গুরুংকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গাটা তৈরি করেছেন সেখানে পাহাড়ে আদতেও বিজেপি। আমি বিমল গুরুং প্রসঙ্গে অবশ্যই আসবো এবং আজকেই আলাদা আলোচনা করব। ডক্টর পাঁজার কাছে যাব। বিশ্বনাথ বাবুর একটা বাক্য আমি তুলে নেব যে মানুষ মন ঠিক করলে, মানুষ একটা অবস্থান নিলে তখন আর সংগঠন ততটা প্রয়োজনীয় নয়, এমনি ভোট আসে, মানবেন? আমরা তাই জন্য বলি এটা মাটি মানুষের সরকার। আমরা সেই মানুষের মন জয় করার জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অক্লান্ত পরিশ্রম করছেন এবং কাজ করছেন। আজকে এই রাজ্য আন্তর্জাতিক ক্ষেত্রে কন্যাশ্রী, উত্তরকর্ষ বাংলা এবং সবুজ সাথীর মতো পুরস্কার দিয়ে পুরস্কৃত হচ্ছে। এটা কিন্তু প্রান্তিক মানুষকে নিয়েই কিন্তু এই প্রকল্পগুলো, এবং তাই আমরা মনে করি যে অমিত শাহ যখন এই সায়ন্তন বাবু বলছিলেন, ডক্টর পাঁজা, মুখ্যমন্ত্রী নিজে উত্তরবঙ্গে গিয়ে বলেছেন যে এত উন্নয়নের কাজ যাদের জন্য করলাম সেখানে ভোট পেলাম না, যারা দাঙ্গা করালো তারা ভোট পেল। সুতরাং কি বলবেন? না দেখুন, এটা হচ্ছে পলিটিক্যাল ব্যাটল। এটা হচ্ছে ঠিক যে আমরা যাদের মন জয় করতে পারিনি তাদের মন জয় করার চেষ্টা করব থ্রু ডেভেলপমেন্ট। কিন্তু আমরা যাদেরকে সামনে দেখছি বিজেপি, তাদের স্লোগানটা কি? বদল চাই, বদলা চাই। সুতরাং এগ্রেশনটা দেখুন, ভায়োলেন্সের, আগুন জ্বালিয়ে দাও, পুলিশ ফাঁড়িতে আগুন জ্বালিয়ে দাও, পুলিশ আছে তাদেরকে দেখুন, মমতা ব্যানার্জি 2011-তে বলেছিলেন বদলা নয় বদল চাই, আর সরকার গঠনের পর দেখলাম বদলাই হচ্ছে, বদল কিছু হয়নি। এই আজকের ডেটে 126 জন গত এক বছরে আমাদের কর্মী খুন হয়েছে। আজকে রাস্তায় রাস্তায় রবীন্দ্রসঙ্গীত বাজছে আর থানার সামনে গুলি করে হত্যা করা হচ্ছে মনীষ শুক্লার মতো। অর্থাৎ এই যে মমতা ব্যানার্জির যে ভাবটা গত 9 বছরে পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে বদলা নয় বদল চাই বলে রাজনৈতিক জমির কথা হচ্ছে। আমি এখানে আজকে বাঁকুড়ায় গিয়ে বিরসা মুন্ডার মূর্তিতে অমিত শাহ মালা দিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুপুরে খাবার খেলেন আদিবাসী পরিবারের বাড়িতে। এর পেছনে এই জঙ্গলমহল যাত্রা এবং এই জনসংযোগ, রাজনীতির অঙ্কটা ঠিক কি? কেন জঙ্গলমহল? অবশ্যই বিগত নির্বাচনগুলোতে এর উত্তর লুকিয়ে আছে। দেখুন, जिस प्रकार से दारुण गरीबी के अंदर फंसे हुए बंगाल में मोदी सरकार ने भेजी हुई सारी सुविधाएं, आश्वासन भारत सरकार ने दिया है, वो लोगों तक नहीं पहुंच रहा है। नाटक করছেন না, মথুয়া না আদিবাসী কারোর সাথে বিজেপি নেই। ভোটের সময় এনাদের মনে পড়ে। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে 21-এর বিধানসভা ভোট। তার আগে জঙ্গলমহলের বাঁকুড়া দিয়ে বঙ্গ সফর শুরু করলেন অমিত শাহ। বিরসা মুন্ডার মূর্তিতে মালা দিলেন, দুপুরে আদিবাসীর বাড়িতে খাবার খেলেন। তার মাঝে আদিবাসী দলিতের অনুন্নয়নের অভিযোগে তৃণমূল সরকারকে নিশানা করলেন মোদীর প্রধান সেনাপতি। आदिवासी बहुल एक क्षेत्र के अंदर न आदिवासियों के लिए जो घर के पैसे भेजे हैं वो आदिवासियों तक पहुंचे हैं,
ना किसानों को 6,000 रुपया मिलना चाहिए हर साल, वो मिल रहा है, ना हर गरीब परिवार को 5 लाख रुपए का स्वास्थ्य का सुविधा मिलना चाहिए, वो भी नहीं मिल रहा है। भारत सरकार की 80 से ज्यादा योजनाएं जो गरीब, दलित, आदिवासी और पिछड़े लोगों के लिए है, उसको ममता सरकार रोक कर बैठी है। তৃণমূলের কটাক্ষ, ভোট এলে গরিবের কথা মনে পড়ে বিজেপির। বহু দলিত ইউপিতে রোজ ধর্ষণ হচ্ছে, বহু আদিবাসী বিজেপি শাসিত রাজ্যগুলোয় অত্যাচারিত হচ্ছে। অমিত শাহ সেইগুলোকে ঢাকার জন্য এখানে এসে নাটক করছেন। না মথুয়া না আদিবাসী কারোর সাথে বিজেপি নেই। ভোটের সময় এনাদের মনে পড়ে। বাংলা অমিত শাহদের কাছে, গুজরাটের কাছে মাথা নিচু করবে না। পর্যবেক্ষকদের একাংশের মতে 2016 বিধানসভা ভোট থেকে 2019 লোকসভা ভোট অবধি বিজেপি জঙ্গলমহলের রাশ একটু একটু করে নিজেদের হাতে নিয়ে নিয়েছে। 21 বিধানসভা ভোটের আগে সেই রাশ একটুও আলগা হতে দিতে নারাজ তারা। 2016 সালে জঙ্গলমহলে 40টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল জিতেছিল 31টিতে, বিজেপি জিতেছিল মাত্র 1টিতে। কিন্তু 2019-এ এই ছবিটা পুরো পাল্টে যায়। লোকসভা ভোটের ফলের নিরিখে জঙ্গলমহলে 40টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি এগিয়ে যায় 30টিতে, তৃণমূল এগিয়েছিল মাত্র 10টিতে। আর 2019-এর লোকসভা ভোটের ফলের নিরিখে বাঁকুড়া জেলার 12টি বিধানসভা আসনের মধ্যে 12টিতেই এগিয়েছিল বিজেপি। তাৎপর্যপূর্ণ বিষয় হল বাঁকুড়া জেলার 12টি বিধানসভা আসনের মধ্যে 4টি তপশিলীদের জন্য এবং উপজাতিদের জন্য 2টি সংরক্ষিত। পশ্চিমবঙ্গে 23% তপশিলি জাতি, 4% উপজাতি এবং 39% অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত মানুষের বাস। এই প্রেক্ষাপটে বিজেপি, তৃণমূল সবাই ঝাঁপাচ্ছে এই ভোট ব্যাংকের জন্য। একটা আদিবাসীর বাড়িতে অমিত শাহ গেল, এটা পলিটিক্যাল এবং ইলেকটোরাল স্টান্টবাজি ছাড়া আমার নজরে আর কিছু আসছে না। ভারতবর্ষের আদিবাসী সমাজ তারা আজকে নির্যাতিত, নিপীড়িত, তারা আজকে দুবেলা খেতে পায় না, তাদের দুরবস্থা শেষ নাই। তাকে দেখুন গুজরাটের আদিবাসী দেখতে, গুজরাট ওদের প্রধানমন্ত্রীর রাজ্য, সেখানকার আদিবাসীদের দুরবস্থা দেখুন গিয়ে। এটাই হচ্ছে অদৃষ্টের পরিহাস। মনুবাদী দর্শনে আদিবাসী মানুষ, তপশিলি মানুষ, তাদের মানুষ হিসেবে বিচার করা হয় না, কারণ মনুবাদী দর্শনের মুখ্য বিষয় ব্রাহ্মণ্যবাদ। কিন্তু নির্বাচন এমন একটি বিষয়, তাতে যেরকম 100 ভাগ মিথ্যে কথা বলা যায়, ঠিক সেরকম 100 ভাগ নীতির বিরুদ্ধে, আদর্শের বিরুদ্ধে কাজ করা যায়। মিস্টার অমিত শাহ যা করছেন সেটা নির্বাচনী চমক দেওয়ার লক্ষ্যে করতে চাইছেন। সাম্প্রতিককালে বাংলায় বারবার বিজেপির একাধিক নেতা সাংসদের মুখে রাষ্ট্রপতি শাসন জারির দাবি উঠে এসেছে। গেরুয়া শিবির সূত্রে দাবি, এ প্রসঙ্গে এদিন বিজয়বর্গীয় মুকুল রায় সহ কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে অত্যন্ত কড়া বার্তায় অমিত শাহ বলেন, রাষ্ট্রপতি শাসন নিয়ে বেশি কথা বলা কিংবা প্রচারের প্রয়োজন নেই। বিশেষজ্ঞদের বক্তব্য, বিধানসভা ভোটের আগে রাষ্ট্রপতি শাসন জারির মতো স্পর্শকাতর বিষয় নিয়ে বিজেপি বারবার সরব হলে সেক্ষেত্রে তৃণমূলের পক্ষে সহানুভূতির হাওয়া তৈরি হতে পারে। হয়তো এই সম্ভাবনার কারণেই দলীয় নেতৃত্বকে কড়া বার্তা দিলেন রাজনীতির পোড় খাওয়া খেলোয়াড় শাহ। ঋত্বিক মণ্ডল, কৃষ্ণেন্দু অধিকারী ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আবার চেস ক্লক ফরম্যাটে ফিরবো, একেবারে হার্ডকোর পলিটিক্স। সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। সুমন বাবু, উত্তরবঙ্গ জঙ্গলমহল বিজেপি ইতিমধ্যেই প্রভাব ফেলেছে, টার্গেট মতুয়া, এবং তার যে প্রভাব পড়েছে শান্তনু ঠাকুর তা সব থেকে বড় প্রমাণ। জেপি নাড্ডা লক্ষ্য করবেন উত্তরবঙ্গ গেলেন, অমিত শাহ জঙ্গলমহল গেলেন, কালকে দুপুরে উদ্বাস্তু মতুয়া পরিবারের সঙ্গে খাবেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে কোর ভোট ব্যাংক, তাতে একেবারে অঙ্ক করে পরিকল্পনা মাফিক আঘাত করতে চাইছে বিজেপি। মানবেন আপনি? সময় শুরু। না, উত্তরবঙ্গে আরো একজন গেছেন, কিন্তু আমাদের মাননীয় রাজ্যপাল এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন, পাহাড়ে রয়েছেন। তা আমি বিভীষণ বাবু যার বাড়িতে আজকে লাঞ্চ করলেন তাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। তারও নির্বাচনী কর্মসূচি আছে বলছেন। আমি জানি না যে পাহাড়ে সেফ প্যাসেজ করে দেওয়ার জন্য যাচ্ছেন কিনা বিজেপিকে, কারণ দিলীপ বাবু বলছেন যে পাহাড়ে কেউ উঠতে পারছেন না। আমি বলছি যে বিভীষণ বাবুকে একটু মনে করিয়ে দিতে চাই যে 2017 সালে অমিত শাহ যার বাড়ি লাঞ্চ করেছিলেন
সেই রাজু মাহালি বলছে সেই যে তিনি লাঞ্চ করে গেলেন তারপরে আর কেউ এলো না, বরঞ্চ রাজ্য সরকারের তরফ থেকে তার স্ত্রী গীতা মাহালিকে চাকরি করে দেওয়া হয়েছে। অর্থাৎ বাস্তব পরিস্থিতিটা এই। আর আরেকটা কথা বলে উল্লেখ করা প্রয়োজন রয়েছে যে অমিত শাহর এই যে জাদুর কথা আমরা বারবার ধরে শুনছি না, সেটা কি আদৌ বাস্তবায়িত হয়েছে? অমিত শাহ তো প্রচার করেছেন, ঝাড়খণ্ডে প্রচার করেছেন, হেরেছে, দিল্লিতে প্রচার করেছেন, হেরেছে, মহারাষ্ট্রে প্রচার করেছেন, হেরেছে। অর্থাৎ অমিত শাহর যে এক্সপায়ারি ডেট, সেই এক্সপায়ারি ডেটটা আদৌ আছে কিনা? কারণ বিহারের নির্বাচনে কিন্তু অমিত শাহকে ব্যবহার করা হচ্ছে না। বরঞ্চ আমি যে কথাটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে দেখুন, আজকে এই খবরটা বারবার ধরে প্রকাশিত হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প নাকি সকালেই ফোন করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যে অমিতজিকে ইমিডিয়েটলি পাঠান, যে কিছু ডেমোক্র্যাট ম্যানেজ করে দিতে হবে জুটারতে, কারণ সেখানে ক্ষমতায় আসতে গেলে ভোট ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা। অমিত শাহ যেটা ভারতবর্ষের রাজনীতিতে এনেছেন সেটা মানুষের সঙ্গে থাকার পলিটিক্স নয়, সেটা হচ্ছে যে কিভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে হয়। মধ্যপ্রদেশে আমরা দেখেছি, কর্ণাটকে আমরা দেখেছি, গুজরাটে কংগ্রেসের একজন এমএলএ তিনি পদত্যাগ করেছিলেন, তিনি বলছেন, তিনি তার যে ভিডিও প্রকাশিত হয়েছে তাতে তিনি বলছেন যে 10 কোটি টাকার অফার দেওয়া হয়েছে তাকে দলত্যাগ করার জন্য। অর্থাৎ এই যে পেছনের দরজা দিয়ে রাজনীতিতে প্রবেশের যে জায়গাগুলো, এগুলোকে তারা কিন্তু করে দিচ্ছেন। আর একটা খুব উল্লেখযোগ্য, আমি অমিত শাহকে ধন্যবাদ জানাবো যে তিনি কিন্তু আজকে বামরাম সমঝোতাটাকে বেআব্রু করে দিলেন, এবং এই বেআব্রু করে দেওয়াটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই কারণেই দেখলাম যে স্টুডিওতে একবারে শুরুতেই হঠাৎ বাম এবং বিজেপির দুই প্রতিনিধি একে অপরের বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন। প্লাস এটাও ধন্যবাদ সুমন বাবু, 2 মিনিটের মধ্যে মোটামুটি গোটা ভারতবর্ষ এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ করিয়ে দিয়েছেন আমাদের। পঙ্কজ রায়ের কাছে আসবো। পঙ্কজ দা, আমি সুমন বাবুর কাছে প্রশ্নে বিজেপির জয়যাত্রার হিসেবটা দিলাম লোকসভা ভোটে, কিন্তু তারপরে যে কটা বিধানসভা ভোট হয়েছে লক্ষ্য করবেন তৃণমূল শুধু জিতেছে তা নয়, জয়ের ব্যবধান, জয়ের মার্জিন অনেকটা করে বাড়িয়ে নিয়েছে। অর্থাৎ উপনির্বাচনে প্রত্যেকটা ফলাফল সেই সাক্ষ্য দেয়। অর্থাৎ এরাম যে লোকসভায় ভালো ফল হচ্ছে কিন্তু রাজ্যবাড়ি বিধানসভা নির্বাচনে মোদি ম্যাজিক সেরাম কাজ করছে না, মানবেন? আপনার সময় শুরু এখন। দেখুন, আমরা দেখলাম যে গত 2016-তে যেখানে বিজেপি সারা রাজ্যে মাত্র 3টি আসন পেয়েছিল, বিধানসভা ওয়াইজ 2019-এর নির্বাচনে সেটা বেড়ে দাঁড়িয়েছে 121, অর্থাৎ 118টি আসন বেড়েছে। এবং সমস্ত বর্গের মানুষ, আপনি যে অঞ্চলটা বললেন, আবার বলছি লোকসভা ভোটে, হ্যাঁ অবশ্যই স্পেসিফিক বিধানসভায় আসতে চাইছি, লোকসভা থেকে বিধানসভা যদি আমি কনভার্ট করি তার এই রেসপেক্টে, এবং মতুয়া 2 কোটি ভোট ব্যাংক এবং আদিবাসী সম্প্রদায় প্রায় 60 থেকে 70 লক্ষ মানুষ, তার মধ্যে যে প্রভাব আছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রান্ত পর্যন্ত এবং জঙ্গলমহলে যে বিস্তীর্ণ আসনগুলো বিজেপি পেয়েছে, 18টা লোকসভার আসন, সেটা হচ্ছে তার ধাপ। এবার আপনি বলতে পারেন যে বিধানসভা বাই ইলেকশনগুলোতে, দেখুন বাই ইলেকশনগুলোতে সাধারণভাবে যে ট্রেন্ডটা লোকসভা সেটা হয় না, কিন্তু বিধানসভার যে নির্বাচন সার্বিক পরিবর্তনের বার্তা। কারণ আমরা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে লক্ষ্য করছি গত 6 বছরে, আপনি বাই ইলেকশন বাদ দিন, আপনাকে বাড়তি সময় দেব আমি, কিন্তু গত 6 বছরে যে রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে তার মধ্যে 2টো ছাড়া 18টার মধ্যে 16টায় আপনারা জিততে পারেননি সরাসরি। উত্তরপ্রদেশ আর গুজরাট ছাড়া সরাসরি প্রত্যক্ষভাবে মানুষের ভোটে জিততে পারেননি। কিন্তু আপনি সেই রাজ্যগুলো, যে রাজ্যগুলোর কথা বলছেন, সেখানে বিজেপির পার্সেন্টেজ অফ ভোট বেড়েছে, কারণ ভোটের যে কেমিস্ট্রি, ভোটের যে ম্যাথমেটিক্স, সেটা যে জোট রাজনীতির এবং তার পরিবর্তন, তার ধারা অনুসারে এই আসনগুলো নির্বাচিত হয়েছে। কিন্তু বিজেপির নিজস্ব ভোট কিন্তু সেই রাজ্যগুলোতে বেড়েছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। সুতরাং জনসমর্থন কমার কোনো জায়গা নেই। এবং যে সমস্ত প্রকল্পগুলো আমরা লক্ষ্য করছি, যে প্রকল্পের গ্রহণযোগ্যতা, আমাদের পশ্চিমবঙ্গের সেই প্রকল্পগুলোকে কার্যকরী করতে দেওয়া হচ্ছে না, এবং যে কারণের জন্য মানুষের মধ্যে ক্ষোভ বেড়েছে। এবং আজকে 2021-এর নির্বাচনে শাসক দল তারা ভয় পাচ্ছেন, এবং সেই কারণে যে গীতা মাহালির বাড়িতে যাওয়া হয়েছিল, অমিত শাহ গিয়েছিলেন, তাকে আজকে চাকরি দেওয়া হলো কেন, এতদিন দেওয়া হয়নি কেন, এটাও একটা স্টান্টবাজির কথা তারা বলছেন। সুতরাং আজকে বিভিন্ন বর্গের, সমাজের বিভিন্ন অংশের মানুষের কাছে বিজেপি পৌঁছতে চাইছে। এবং সত্যি তো যে বিভিন্ন দল আপনি বলছেন তারা আসতেই পারেন, এখানে তো কোনো তারা আমি প্রণয় বাবুর কাছে আসবো। প্রণয় বাবু, যেহেতু 2বার নামটা উঠলো, আমায় এবার আপনার কাছে আসতেই হবে যে নকশালবাড়িতে এই মাহালি পরিবারের কাছে মধ্যাহ্ন ভোজন সেরেছিলেন অমিত শাহ, সেই পরিবারটি তৃণমূলে যোগ দেয়।
ঘটনাচক্রে আজ বৃহস্পতিবার হোমগার্ডের চাকরি পেলেন মাহালি পরিবারের গৃহকর্ত্রী গীতা মাহালি। আমি বলছি, এই যাদের আতিথেয়তা মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গ্রহণ করছেন তাদের বিজেপিতে ধরে রাখতে পারবেন তো? না, প্রথম কথা হচ্ছে যে আজকে যার বাড়িতে ভোজন করেছেন, আগামীকাল যাদের বাড়িতে ভোজন করবেন তারাও যাতে চাকরি পায়, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবো। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তো এটা দলের জিনিস দিচ্ছেন না, সরকারের চাকরি দিচ্ছেন। তো সরকারের চাকরি যত বেশি মানুষ পশ্চিমবঙ্গের পাক, আমি তাকে সমর্থন করব। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে যুবশ্রীদের চাকরিগুলো দিন, যারা টেট পরীক্ষায় দিয়ে এন প্যানেল হয়ে আছে তাদেরকে দিন। দরকার পড়লে অমিতজিকে আমরা অনুরোধ করব তাদের কিছুদের বাড়িতে যাওয়ার। যারা পশ্চিমবঙ্গের যোগ্য, টেট পরীক্ষা দিয়ে এন প্যানেল হয়ে আছে, এসএসসি দিয়ে এন প্যানেল হয়ে আছে, যদি সত্যি আপনি চান তাদেরকে সবাইকে চাকরি দিন। সরকারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বঙ্গবাসীকে চাকরি পাইয়ে দিতে প্রত্যেকের বাড়িতে একদিন করে মধ্যাহ্নভোজ করতে হবে। হ্যাঁ, আপনি যা বলছেন তাতে তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে শুধুমাত্র বাংলার যুব সমাজকে চাকরি পাইয়ে দিতে প্রত্যেকের বাড়িতে মধ্যাহ্নভোজ করতে হবে। তাতেও যদি তারা চাকরি পায় তাহলে আমরা সেটাই বলবো। যদি এটাই চাকরি পাওয়ার টাইটেরিয়া হয় যে যার বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী ভোজন করবে সে চাকরি পাবে, চাকরি পাবে না, এসএসসি আমার একটা মুখ্যমন্ত্রী করেন, সেটা আমরা চেষ্টা করবো। সেটা একটু ভারতবর্ষে চাকরির কথা এক এক করে প্লিজ। হ্যাঁ, বলুন ডক্টর মাজা। না, আমি বলছিলাম যে চাকরির কথা ওনারা বলছেন, আজকে রাজু মহালি খুব সহজভাবে তাদেরই একটা প্রকল্প, এই যে এত প্রকল্প ফাটাচ্ছেন, কথাগুলো বলছেন। আপনি যে গ্যাসের সিলিন্ডারে যে যোজনা আছে উজ্জ্বলা যোজনা, তার স্ত্রী বলছেন যে প্রথমটা তো দিলেন, তারপর কেনার আমার ক্ষমতা নেই। এই হচ্ছে তাদের যোজনা, যে যোজনার মধ্যে নেই গভীরতা, আন্তরিকতা, যার জন্য ওই যোজনা আর চলে না। আর কিসের আপনি বলছেন যে সেন্ট্রাল স্কিমস গুলো থেকে আমরা স্বাস্থ্যসাথী আরম্ভ করেছি আপনাদের চেয়ে অনেক আগে। আপনার আয়ুষ্মান ভারত আরম্ভ হয়েছে পরে। আর আয়ুষ্মান ভারতে আপনি চাইছেন 40% স্টেট দিক আর 60% গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেবেন, আর আপনারা লিখবেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী। খুব সুন্দরভাবে মধ্যাহ্নভোজন এবং বারবার মোহালি পরিবারের কথা হলো। আমি দ্রুত একবার প্রতিবেদন দেখে নেব যে এর আগে নকশালবাড়ি এলাকার যে পরিবারটিতে তিনি গেছিলেন। আবার বলছি, ঘটনাচক্রে আজকে হোমগার্ডের চাকরি পেলেন সেই পরিবারের সদস্য। দেখুন। 21শে নির্বাচনের আগে রাজ্যে অমিত শাহ প্রথম দিন মধ্যাহ্নভোজ বাঁকুড়ার আদিবাসী পরিবারের সঙ্গে। শুক্রবার দুপুরে পাত পাড়বেন বাগুইহাটিতে মতুয়া ধর্মাবলম্বীর বাড়িতে। অনেকেই এর পেছনে রাজনীতি দেখছেন। পর্যবেক্ষক মহলের একাংশের মতে এই ধারা বাংলায় অনেকদিন আগেই শুরু হয়েছে। 2017-র 25শে এপ্রিল উত্তরবঙ্গ সফরে গিয়ে আদিবাসী পরিবার রাজু ও গীতা মাহালির বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এর এক সপ্তাহ পরই আচমকা তৃণমূলে যোগ দেন মাহালি দম্পতি। পরে তাদেরই আবার দেখা যায় রামনবমীর মিছিলে। এসব নিয়ে রাজ্য রাজনীতিতে বিস্তর জল ঘোলা হয়। এখনো তার ব্যতিক্রম হয়নি। এই বাড়িতেই কিন্তু অমিত শাহ এসেছিলেন 2017 সালের 25শে এপ্রিল। তখন এই বাড়ি মাটির বাড়ি ছিল, মাটির বাড়ির দাওয়ায় বসে তিনি খেয়েছিলেন এবং তারপরেই কিন্তু গীতা মাহালি, রাজু মাহালি টিএমসিতে জয়েন করে। আজকে গীতা মাহালিকে রাজ্য সরকার স্পেশাল হোমগার্ড হিসেবে চাকরি নিয়োগপত্র দিয়েছে। তৃণমূল আমাকে ঘর দিল, গ্যাস দিল, তারপর সাহায্যও করে। যখন যেটা যদি অসুবিধা হয় আমি যা বলি সবাই আমাকে সাহায্য করে। চাকরি পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে। বিজেপি তারপর থেকে কিছু করেনি? ওই ঘটনার পর থেকে না, কোনো সাহায্য করেনি কিছু? না। এই ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতরও চলছে জোরদার। নকশালবাড়িতে যার বাড়িতে উনি খেয়েছিলেন তাকে দেখা গেছে পরে আবার সে বিজেপি ছেড়ে কোথায় গেছে। এখন যার বাড়িতে আজকে উনি খাচ্ছেন তিনি কোথায় যাবেন কি জানে। রাজনৈতিক টানাপোড়েনের জন্যই হোক বা অন্য কোনো কারণ, নকশালবাড়ির মাহালির পরিবারের হাল কিছুটা ফিরেছে। কিন্তু চেতলার লকগেট এলাকার বিজেপির বুথকর্মী কল্পনা মণ্ডলের 7x7 ছোট্ট ঘরটা আরো একটু জীর্ণ হয়েছে। 2017-র 29শে এপ্রিল এই বাড়িতেই এসেছিলেন অমিত শাহ। এই ছোট্ট ঘরের অল্প পরিসরের মধ্যে এসে উপস্থিত হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির তদানীন্তন প্রেসিডেন্ট অমিত শাহ। উনি বলেছিলেন যদি আমরা ক্ষমতায় আসি পশ্চিমবঙ্গে রাজনীতিতে, তো আমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গটাকে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর আমাদের এই পরিস্থিতি দেখে উনি বলেছিলেন যে আমরা ক্ষমতায় আসলে এই যে যা ডেভেলপমেন্ট করেছে এই সরকার, তার থেকে আরও বেটার লাইফ আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব আমরা।
ভোটের আগে দলিত পরিবার কিংবা তপশিলি জাতিভুক্ত গরিব মানুষের বাড়িতে গিয়ে খাওয়ার রাজনীতি নতুন কিছু নয়, কোনো দলই এক্ষেত্রে ব্যতিক্রমী নয়। কখনো উত্তরপ্রদেশে, কখনো উড়িষ্যায়, কখনো উত্তরাখণ্ডে, কখনো রাজস্থানে দলিত পরিবারের বাড়ি গিয়ে মধ্যাহ্নভোজ সারতে দেখা গিয়েছে অমিত শাহকে, শিবরাজ সিং চৌহান, যোগী আদিত্যনাথ, মনোহরলাল খাচ্চার, রঘুবর দাসের মতো হেভিওয়েট বিজেপি নেতাদেরও একই ভূমিকায় দেখা গেছে। বাদ যাননি রাহুল গান্ধীও। উত্তরপ্রদেশে দলিত পরিবারের বাড়িতে রাত কাটানো, গোলাম নবী আজাদকে সঙ্গে নিয়ে দলিত পরিবারের বাড়িতে খাওয়া, ভোটের সময় রাস্তার ধারে চা সিঙ্গারা খাইয়ে সাধারণ মানুষকে বার্তা দেওয়ার চেষ্টা, গ্রামে গিয়ে খাটিয়ায় বসে কংগ্রেস নেতা সচিন পাইলটের গল্প কিংবা রাত কাটানো, 2019-এর লোকসভা ভোটের আগে প্রয়াগরাজে নরেন্দ্র মোদীর সাফাই কর্মীদের পা ধোয়ানো। ভোটের সময় গরিব পিছিয়ে পড়াদের সঙ্গে এভাবেই দেখা যায় বিভিন্ন দলের হেভিওয়েট নেতাদের। কিন্তু এর মধ্যে কতটা আন্তরিকতা থাকে আর কতটা ভোটের বাধ্যবাধকতা, সেই চর্চা কিন্তু থেকেই যায়। সঞ্চয় মিত্র, সনদ ঝার রিপোর্ট, এবিপি আনন্দ। আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট @IamSuman দে হ্যাশট্যাগ সঙ্গে সুমন দিয়ে দ্রুত কয়েকটা মন্তব্য দেখে নেব। অসংখ্য মন্তব্য এসেছে এ নিয়ে। সুস্মিতা মজুমদার তিনি লিখছেন, ভোট বড় বালাই, আদিবাসী কখন ভাই হয়ে যাবে ধরতে পারবেন না, ভোট মিটে গেলে প্রতিশ্রুতিগুলো ঢাকনা বন্ধ হয়ে যায়। অমিত ভট্টাচার্য লিখছেন, তৃণমূলের দুর্নীতিগ্রস্ত সরকার সামনের বছরই বিদায় নেবে। রাজীব সেনগুপ্ত লিখছেন, গোবলয়ের রাজনৈতিক কুসংস্কৃতিকে এবার এ রাজ্যে আমদানি করতে চাইছে বিজেপি। অরণ হালদার লিখছেন, লোকসভায় 18টা আসন পাওয়ার পর বিজেপি নিঃসন্দেহে তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছে। বিকাশ বর্মন লিখছেন, আজকাল সমস্ত রাজনৈতিক নেতাই মুখোশ পরেন এবং মিথ্যে প্রতিশ্রুতি দেন। নিহারেন্দু হালদার লিখছেন, এই খাওয়া দাওয়ার রাজনীতি বঙ্গে অচল। সায়ন পাল লিখছেন, মমতা বুঝতে পারছেন যে নিশ্চিন্তে থাকার উপায় নেই। অলোক কুমার দাস লিখছেন, যে অবস্থা চলছে তাতে সুষ্ঠু নির্বাচন বাংলায় সম্ভব কিনা তা জানেন অন্তর্যামী। প্রতিমা বসু লিখছেন, আমরা কোণঠাসা জনগণ শুধু নাটক দেখছি। আমি এবার দ্রুত একবার বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। বিশ্বনাথ বাবু, অমিত শাহের এই সফরে আরেকটা অংশ অবশ্যই বিশিষ্টদের কাছে টানা। আপনার মনে থাকবে মোহন ভাগবত গেছিলেন রাশিদ খানের বাড়িতে, অজয় চক্রবর্তীর বাড়িতে যাবেন অমিত শাহ। বিশিষ্টদের মতামতের ওপর আদৌ মানুষের ভোট, জনগণের মতামত এবং কাকে তিনি ভোট দেবেন এটা নির্ভর করে কিনা, এ নিয়ে আমার বহু প্রশ্ন আছে, বহু বিতর্ক আমরা করেছি। কিন্তু এই বিশিষ্টদের কাছে টানা কতটা গুরুত্বপূর্ণ? আবার বলছি, এটা কি তৃণমূল কংগ্রেসের একাধিক অনুষ্ঠান, একাধিক কর্মসূচির একটা কাউন্টার ন্যারেটিভ? আপনার সময় শুরু এখন। দেখুন সুমনদা, আগে একটা কমেন্ট করতে চাই, সেটা হলো খাওয়া দাওয়া, মানে এই যে দলিত পরিবারে গিয়ে বা আদিবাসী পরিবারে বাড়িতে গিয়ে খাবার, এটা আদতেও পশ্চিমবাংলায় কোনো প্রভাব পড়ে? মনে রাখবেন, কাস্ট পলিটিক্সে বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ বা মতন রাজ্যে যে সেখানে সোশ্যাল সেগ্রিগেশন আছে, অর্থাৎ সামাজিক বিভাজন আছে। ফলে একটা লোয়ার কাস্টের বাড়িতে যদি আপনি যান উঁচু জাতের হয়ে, তার একটা বার্তা যায়। কিন্তু পশ্চিমবাংলাতে বামপন্থীদের দৌলতেই মূলত আমি বলবো, পশ্চিমবাংলা কিন্তু জাতের সেগ্রিগেশন নেই, অর্থাৎ বিভাজন নেই। আমাদের এখানে কাস্ট পলিটিক্সটা কিন্তু অর্থনৈতিক, সামাজিক বিচ্ছিন্নতার জায়গা থেকে নয়। ফলে কোনো একটা দলিতের বাড়িতে গেলাম, কোনো একটা আদিবাসীর বাড়িতে গেলাম, তাতে কিন্তু কোনো পলিটিক্যাল কানেক্টিভিটি পশ্চিমবাংলায় তৈরি হয় না, যেটা বিহার বা উত্তরপ্রদেশে কোনো বাড়িতে গিয়ে খেলে হয়। এবং দ্বিতীয় যে বিষয়টা, যে আপনার মনে থাকতে পারে 19-এর নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেস তরফ থেকে কিন্তু একই ধরনের তাদের এমএলএদেরকে পাঠানো হচ্ছিল যে তোমরা গিয়ে শিডিউল কাস্টের বাড়িতে থাকো, শিডিউল টাইপের বাড়িতে রাত্রেবেলা থাকো। ফলে এটা বঙ্গের রাজনীতির অঙ্গ হয়ে যাচ্ছে। কিন্তু আমি আবারও বলছি যে কোনো একটা বাড়িতে গিয়ে একদিন থাকলে পশ্চিমবাংলায় কোনো প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই, কারণ পশ্চিমবাংলাতে জাতের কোনো সামাজিক বিচ্ছিন্নতা নেই, কেবল অর্থনৈতিক বিচ্ছিন্নতা আছে। দ্বিতীয় যে বিষয়টা আপনি বললেন যে অজয় চক্রবর্তীর বাড়িতে যাওয়া, অজয় চক্রবর্তী একটা আইকনের বাড়িতে যাওয়ার মধ্য দিয়ে একটা বার্তা দিতে চাইছে বিজেপি যে তৃণমূল কংগ্রেসের কাছে কেবল বিদ্যুৎজন আছে তা নয়, আমাদেরও একটা বিদ্যুৎজন, কাউন্টার বিদ্যুৎজন আমরা তৈরি করছি, আমাদেরকেও সমর্থন অনেকে করতে আসছে। কারণ বিজেপি কিন্তু খুব ভালো করে ছানবিন করছে যে সামাজিক ক্ষেত্র
এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তারা অনেকটাই পিছিয়ে আছে তৃণমূল কংগ্রেসের থেকে। সমাজের বিশিষ্ট ব্যক্তিরা কিন্তু 2009, 10, 11 সালে তারা রীতিমতন পরিবর্তনের মুখ হয়ে উঠেছিলেন। সেইভাবে কিন্তু বিশিষ্টজনরা বিজেপির পক্ষ হয়ে কিন্তু একজনও সেইভাবে আসেনি। ফলে সেই অর্থে বিশিষ্টজনের যে হেজিমনি সেটা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রাধান্য রয়েছে, সেখানে কিন্তু খুব অল্প সময় ডক্টর শশী পাঁজা, বিদ্বজ্জনরা হাতছাড়া হচ্ছেন না, কেউ হাতছাড়া হচ্ছে না। দেখুন, সকলকে সম্মান জানাবেন, মানে ওরা কোনো কমোডিটি নয়। ভারতবর্ষের মানুষ, পশ্চিমবাংলার কোনো মানুষ, কোনো পেশার সঙ্গে যুক্ত, তারা কেউ কিন্তু কমোডিটি নয় যে তাকে আমি নিয়ে নেব আমার কাছে এবং দেখাবো। এটা এক্সিবিশনের রাজনীতি ভারতীয় জনতা পার্টি করতে পারে, আমরা করি না। খুব পরিষ্কার করে বলি, তাদের কিন্তু নিজস্ব প্রি প্ল্যান্ড এজেন্ডা আগেই থেকে আছে। এইগুলো সমস্ত হচ্ছে যে দলিতদের বাড়িতে খাওয়া, নমনীয়ভাবে আচরণ করা, প্রতিশ্রুতি দেয়া যেগুলো কোনোদিন পূরণ হবে, আগামীকাল বিদ্বজ্জনের বাড়ি যাওয়া, সমস্তটা কিন্তু আই ওয়াশ ফেস ওয়াশ। ওরা যেটা ভেবে রেখেছে তার শশীদি, কয়েক মাস আগে যখন আপনারা করেছিলেন সেটাকে কিভাবে দেখবেন? শশীদি, আপনি যখন কয়েক মাস আগে যখন আপনি যখন কয়েক মাস আগে প্রশান্ত কিশোরের পরামর্শ অনুসারে দলিত বাড়িতে যাচ্ছিলেন, সেটাকে কিভাবে দেখবেন? বলছি না, আমি এটা ওইভাবে দেখব যে আমরা যখন দেখেছি যে কিছু মানুষ আমাদের থেকে সরে গেছেন, তাদের আস্থা বিশ্বাস যদি সরে যায়, তাহলে সেই আস্থা বিশ্বাসের জন্য তাদের কাছাকাছি আবার গিয়ে আমরা এমনও করে থাকেন আমরা, তাহলে আমাদের ক্ষমা আমাদের ক্ষেত্রে এরাও তো আস্থার জন্য। আমি প্রণয় রায়ের কাছে যাব। দেখুন সুমনদা, এটা কিন্তু আমাদের ক্ষেত্রে নতুন না, কারণ আপনারা যে মনে আছে গত বছর আমরা যখন জনসম্পর্ক অভিযান করছিলাম, আমরা সবাই নিজের নিজের এলাকায় সেই এলাকার যারা বিশিষ্ট ব্যক্তি। এখন মুশকিল হচ্ছে পশ্চিমবঙ্গের কারা বিশিষ্ট ব্যক্তি। গত 20 বছর ধরে আমি দেখছি 10 থেকে 12 জন এরাই বিশিষ্ট ব্যক্তি। যে কোনো ঘটনা ঘটলে তাদের বাইট আপনারা দেখান বিশিষ্ট ব্যক্তি বলতে, কিন্তু আমরা মনে করি না সেই 10 জন 12 জন বিশিষ্ট ব্যক্তি পশ্চিমবঙ্গে হাজার হাজার বছরে আপনারাও বিশিষ্ট ব্যক্তি হয়ে গেছেন, হাজার হাজার বিশিষ্ট ব্যক্তি আছেন। বিজেপির কত নেতার মুখ টেলিভিশনের কল্যাণে বিশিষ্ট হয়ে গেছে। না, ওই তো বললাম যে সেই বিশিষ্ট ব্যক্তিরা ইউপিতে কিছু হলে তখন তারা বাইট দেন, আর বাংলায় ধর্ষণ হলে কিছু বলেন না, কারণ তাদেরকে বিজেপির সুবিধা হয়ে যাবে। তো ওই 10-12 জন বাদ দিয়ে বাকি হাজার হাজার যে বিশিষ্ট জন আছেন, আমরা তাদের কাছে মাঝে মাঝে রেগে গিয়ে তাদের কাছে পৌঁছাচ্ছি, তাদের কাছে পৌঁছাচ্ছি। তারা আমাদেরকে বিশ্বাস। হ্যাঁ, আমি সুমন একটাই জিনিস আপনাকে বিশিষ্ট নিয়ে বিড়ম্বনা, শিরোনাম হতে পারে। বিশিষ্ট নিয়ে না, একেবারে আমি বললাম যে মোহালি পরিবার থেকে বিড়ম্বনা যদি আপনি আলোচনা করছিলেন, যে সেখানে দাঁড়িয়ে আজকের মধ্যাহ্নভোজ সেদিন খাওয়ানোর পর হচ্ছে তাকে ধরে রাখতে পারেননি। আসলে ভোটের প্রতীক তো এগুলো প্রত্যেকটাই, ভোজন থেকে মধ্যাহ্ন ভোজন থেকে সান্ধ্য ভোজন। একইভাবে যদি বলেন যে জেপি নাড্ডার ছেলের বিয়েতেও যে সান্ধ্য ভোজনে যারা গেছিলেন, বিমল গুরুং, তাকেও কিন্তু ধরে রাখতে পারলেন না বিজেপি, যাকে ব্যবহার করতে চেয়েছিলেন। আমি বলছি আসলে এই বদলটা সমানে হয়ে চলেছে রাজনীতির স্বার্থে এবং বিশুদ্ধ ভোটের স্বার্থে। এর সাথে না আগে দ্রুত বিরতিতে যেতে যেতে আপনাদের দেখাবো যে কালকে দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকে যেরকম আদিবাসী পরিবারে গেছিলেন, কালকে উদ্বাস্তু মতুয়া পরিবারে মধ্যাহ্ন ভোজন করবেন। মতুয়া পরিবার কেন, ভোটের অঙ্ক কি বলছে, তৃণমূল, বিজেপি বা যে কোনো রাজনৈতিক দলের কাছে মতুয়ারা কেন গুরুত্বপূর্ণ, দেখুন। জঙ্গলমহলে গিয়ে আদিবাসী পরিবারের সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন। শুক্রবার বাগুইহাটিতে মধ্যাহ্ন ভোজ সারবেন মতুয়া পরিবারের সঙ্গে। বাগুইহাটির আদর্শ পল্লীতে নবীন বিশ্বাসের বাড়িতে অমিত আগমনের প্রস্তুতি চলছে পুরোদমে। নিরামিষের মধ্যে রুটি, ছোলার ডাল, পনির, প্লেন ভাত, একদম প্লেন ভাত, মুগ ডাল, একটা শুক্তো, বেগুন ভাজা, একটা চাটনি আর গুড়ের পায়েস, এটা আমরা ব্যবস্থা করছি ওনার জন্য। বাজারটা করে রাখবো, যেটা করা দরকার আর কি, যেগুলো লাগে, আর কালকে সকাল থেকে রান্না হবে। স্বরাষ্ট্রমন্ত্রী যখন আসবেন সেই সময়ে মন্ত্রীর সঙ্গে যারা আসবেন তারা তো থাকবেন, এবং আমার পরিবারে যাদের কোভিড টেস্ট হয়েছে, পরিবারের 6 জনই আমরা বাড়িতে থাকবো। বাড়ি স্যানিটাইজ করা হয়েছে, কোভিড টেস্ট করা হয়েছে, কোভিড টেস্ট রিপোর্ট নেগেটিভ এসছে সকলে। বঙ্গে বহু ভোটে নির্ণায়ক ভূমিকা নেন মতুয়ারা। রাজ্যে মতুয়া ধর্মাবলম্বী 3 কোটিরও বেশি।
নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কোচবিহার, মালদার কিছু অংশ মিলিয়ে রাজ্যে অন্তত 74টি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। গত লোকসভা ভোটের ফলের নিরিখে বনগাঁ এবং রানাঘাট মতুয়া অধ্যুষিত 2টি লোকসভা কেন্দ্রই তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেয় বিজেপি। 2019-এর লোকসভা নির্বাচনে মতুয়া মন জয় বিজেপির অস্ত্র ছিল নাগরিকত্ব ইস্যু, কিন্তু হাত খুলে বিজেপিকে ভোট দেওয়ার 10 মাস পরও নাগরিকত্ব আইন কার্যকরী না হওয়ায় অসন্তুষ্ট মতুয়াদের একটা বড় অংশ। এই ইস্যুতে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আমরা আমাদের গৃহমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলাম। এই ডিসেম্বরের মধ্যেই সিএএ সোসাইটিতে ইমপ্লিমেন্ট হবে। আমরা আশাবাদী যে আগামী ডিসেম্বরের মধ্যেই সেটা হওয়া উচিত। এখান থেকে যেহেতু পীঠস্থান এবং এই আধ্যাত্মিক বিষয়টা মতুদের সঙ্গে বিরাটভাবে জড়িত, অবশ্যই আমরা নিজেদের মনে করি যে এটা সাকসেস না করতে পারলে আমাদের একটা বড় প্রেশার। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, তবে কি নাগরিকত্ব ইস্যুতে মতুয়াদের মন ধরে রাখতে উদ্বাস্তু পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজের কর্মসূচি? আমাদের পার্টির চিরকালের এগুলো প্রথা। পশ্চিমবঙ্গে হয়তো আমাদের শক্তি আগে সেরকম ছিল না, তাই মিডিয়ার নজরে আমরা আসিনি। আমাদের পার্টির সর্বভারতীয় সভাপতি যারা হয়েছেন বিভিন্ন সময়ে, বা আমাদের পার্টির যারা সিনিয়র লিডার আছেন, তারা বিভিন্ন মানুষের বাড়িতে, প্রান্তিক মানুষের বাড়িতে বৈঠক করতে গেছেন, দেখা করতে গেছেন, ভোজন করতে গেছেন। একজন গরিব মানুষের বাড়িতে কালকে আমাদের নেতা যাবেন, দুপুরে খাওয়া দাওয়া করবেন, এতে কোনো আপত্তি থাকার কথা নয়। এরা তো পরিযায়ী পাখি, যখন খাবারের দরকার হয় তারা আসে ছুটে, এবং আজকে ভোটের সামনে 21শে ভোট, তারা এসছে এবং তারা মতদের বাড়িতে যাচ্ছে, হরি মন্দিরে যাবে। তাদেরকে আগে মনে পড়ে না এগুলো? আর যখনই ভোট হয় তখন এগুলো মনে পড়ে। বিজেপি যখন মতুয়াদের মন ধরে রাখতে ব্যস্ত, তখন 21-এর বিধানসভা ভোটের আগে সেই ভোটকেই কাছে টেনে আনতে তৎপর তৃণমূল। বুধবারই উদ্বাস্তুদের জমির পাট্টা মতুয়াদের জন্য পৃথক উন্নয়ন বোর্ড করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এমন কোনো উদ্বাস্তু কলোনি থাকবে না যেটা বলবে যে বেআইনি, এবং 1,25,000-এর মতো পাট্টা পাবেন মানুষ। তার মধ্যে ফেজ বাই ফেজ হবে। আমরা একটা ডেভেলপমেন্ট বোর্ডও তৈরি করছি মতুয়াদের জন্য, এবং তার জন্য একটা টাকার বাজেটও আমি রাখলাম। মতুয়াদের নিয়ে তৃণমূল আর বিজেপির দড়ি টানাটানিকে কটাক্ষ করেছে বাম কংগ্রেস। মতুয়া বাড়িতে যেহেতু অমিত শাহ যাবে, দিদি তার থেকে বড় মতুয়া সেটা প্রমাণ করতে হবে। দিদি এবার একটা পুরস্কার করে দিন, মতুয়া শ্রী করে দিন কাউকে। 10 কোটি টাকা, পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ কি কয়েক কোটি মতুয়া আছে, তা 10 কোটি টাকায় কোন মতুয়ার পকেটে ক পয়সা যাবে বলুন আপনি? আরে ভাই, সার্বিক উন্নয়ন করুন। এই ছেঁচড়ামি রাজনীতি না করা ভালো। মতুয়াদের জন্য দিদি এতদিন ভাবলো না, ভোট আসার 6 মাস আগে মতুয়াদের জন্য দিদির চিন্তায়, ভোট আসার 6 মাস আগে অমিত শাহের চিন্তায়। মতুয়াদের নাগরিকত্ব ইস্যু আজও জ্বলন্ত, আর তার আঁচে ফুটছে বঙ্গ রাজনীতিও। প্রকাশ সিনহা, কৃষ্ণেন্দু অধিকারী ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। তিনি এতক্ষণ অনুষ্ঠানে ছিলেন না, কিন্তু একাধিক প্রসঙ্গে তার নাম এই অনুষ্ঠানে আগের অংশে আলোচিত হলো। বিমল গুরুং আজকে কলকাতায় আবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, হয়ে বললেন প্রতিশ্রুতি পালন করেনি বিজেপি, তাদের শিক্ষা দেব। 21-এ আবার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে। দেখুন, 2021 का इलेक्शन में हम लोग जी जान लगा के बंगाल में फिर तीसरा बार हम लोग मिस ममता बनर्जी को लाएंगे। সবক শেখান জনগণ। মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের স্পোক্স পারসন হয়ে গেছেন বিমল গুরুং। 3 বছর পর প্রকাশ্যে এসে বিজেপির সঙ্গে সম্পর্কে ছেদের ঘোষণা করেছিলেন। আর বৃহস্পতিবার অমিত শাহ যখন রাজ্যে এসে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিলেন, তখন তাদের একদা জোটসঙ্গী বিমল গুরুং 21-এর বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে লড়াইয়ের কথা ঘোষণা করলেন। সেই সঙ্গে ফের একবার বিজেপিকে আক্রমণ করেন তিনি। कि हमने 17 बरस उसका साथ गुजारा। 17 बरस गुजरने के बाद भारतीय जनता पार्टी ने अभी तक हम लोग का ऊपर जो एश्योरेंस दिया था, जो हम लोग का कमिटमेंट दिया था, अभी तक फुलफिल नहीं किया। बार बार हम लोग एक वोट का मशीन के तरीका से हम लोग जी रहा हूँ। পুলিশ অফিসার খুন, ইউএপি এর মতো মামলায় অভিযুক্ত বিমল গুরুং, কিন্তু তিনি দিনের পর দিন কলকাতায় রয়েছেন। পুলিশ তাকে ছুটছেও না কেন, এই প্রশ্ন তুলে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। আমরা কখনো গোর্খাল্যান্ডের কথা বলিনি, আমরা গোর্খাল্যান্ডের প্রতিশ্রুতি দিইনি। সেটা ওনারা যদি মনে করেন যে বিজেপি প্রতিশ্রুতি রাখেনি, আমাদের বিরুদ্ধে গেছেন, কিন্তু তৃণমূলের প্রতিশ্রুতিটা কি, তৃণমূলের বক্তব্যটা কি, তৃণমূলের ডিলটা কি, এটা স্পষ্ট হওয়া দরকার। অনেকেই ওনার মতন আস্তে আস্তে বুঝতে পারছেন যে বিজেপি কি জিনিস এবং তাদের তাকে শিক্ষা দেওয়া উচিত। পাহাড়ের মানুষের শান্তি
যেটা মমতা ব্যানার্জি চায়, পাহাড়ের সব কিছু প্রয়োজনীয় জিনিসের সরবরাহ, পাহাড়ের মানুষদের চাকরি, পাহাড়ের মানুষদের আর্থিক সঙ্গতি, এইগুলো যদি সবাই মিলে পৌঁছে দিতে পারা যায় তাহলেই সত্যিকারের রাজনৈতিক সার্থকতা আছে বলে মনে করব। এ নিয়ে পাল্টা তৃণমূলকে খোঁজা দিয়েছে বামেরা। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যাঙের মুখেও চুমু খেতে পারেন, সাপের মুখেও চুমু খেতে পারেন, ফলে তার পক্ষে সম্ভব। এদিকে বিমল গুরুংয়ের দাবি, এদিন বিজেপি ছেড়ে তাদের শিবিরে ফিরেছেন দার্জিলিং পুরসভার 17 জন কাউন্সিলর। 2017 পুরো ভোটে দার্জিলিং পুরসভার 32টি আসনের মধ্যে 31টিতেই জেতে মোর্চা। 2019-এর লোকসভা ভোটের পর 31 জনের মধ্যে 17 জন কাউন্সিলর বিজেপিতে যোগ দেন, ফলে দার্জিলিং পুরসভা চলে যায় বিজেপির হাতে। 1.5 বছরের মাথায় বিমল গুরুংয়ের হাত ধরে বিজেপি ছেড়ে ফিরলেন সেই 17 জন। 2009 से भारतीय जनता पार्टी को हम लोग ने 3 बार एमपी जिता के दिया था, साथ में एक एमएलए भी जिता के दिया था। तो भारतीय जनता पार्टी ने जिस संकल्प पत्र में जो मेंशन किया हुआ, जो वचन पहाड़वासी को नहीं देने के कारण हम फिर भारतीय जनता पार्टी से फिर वापस हम लोग का प्रेसिडेंट बिमल गुरुंग जी के साथ आना चाहते हैं। फिर से हम लोग पुराना घर में वापसी होने का आज हम घोषणा करते हैं। যদিও বিনয় তামাং গোষ্ঠী সূত্রে দাবি, 17 জন কাউন্সিলরের যোগদানের খবর ভিত্তিহীন। 12 জন ওখানে গিয়েছেন। আমাদের 17 জন কাউন্সিলরকে নিয়ে শুক্রবার বৈঠক করব। 2019-এর লোকসভা ভোটে উত্তরবঙ্গের 8টি আসনের 7টিতেই জিতেছে বিজেপি। অন্যদিকে এই 8টি আসনের একটিতেও জিততে পারেনি তৃণমূল। লোকসভা ভোটের ফলের নিরিখে উত্তরবঙ্গের 54টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি এগিয়েছিল 37টিতে, মাত্র 13টিতে এগিয়েছিল তৃণমূল। দার্জিলিং লোকসভা কেন্দ্রের সমতলের 4টি আসনের মধ্যে চোপড়া ছাড়া প্রতিটিতেই নেপালি ভোট রয়েছে। যেমন রয়েছে আলিপুরদুয়ার লোকসভা আসনের অন্তর্গত 7টি বিধানসভা আসনে। অর্থাৎ পাহাড় এবং সমতল মিলিয়ে কম বেশি মোট 14টি বিধানসভা আসনে গুরুংয়ের প্রভাব পড়ার সম্ভাবনা। কিন্তু 3 বছর পাহাড় ছাড়া থাকার পর কি আদৌ গুরুংয়ের সেই প্রভাব আর রয়েছে? বিনয় তামাংরা কি আর তাকে জায়গা ছাড়বে? আদৌ কি তৃণমূলের লাভ হবে না ক্ষতি? উত্তর দেবে সময়। পার্থপ্রতিম ঘোষ, দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাঁজার কাছে যাব। ডক্টর পাঁজা, সুব্রত মুখোপাধ্যায় বলছিলেন যে বিমল গুরুং হয়তো বিজেপির স্বরূপ বুঝতে পেরেছে। তো আমি যেটা বুঝতে পারছি না সেটা হচ্ছে যে ইউএপি এর মামলা, দেশদ্রোহিতার মামলা, পুলিশ খুন, অমিতাভ মালিক পুলিশ কর্মী ছিলেন, তার খুনের মামলা, এইরকম 131টা মামলা, কোনোটা সিবিআই কিংবা ইডির করা নয়, রাজ্য পুলিশের করা। তিনি প্রকাশ্যে আসছেন, কলকাতা শহরে আছেন, নামি হোটেলে থাকছেন, সাংবাদিক সম্মেলন করছেন, পুলিশ দেখতে পাচ্ছে না। না, আমি শুধু এখানে বলি আইন আইনের পথে চলবে, কিন্তু যে বোধোদয় কিছু মানুষের হয়েছে সেখানে আমরা আবারও দেখছি যে ভারতীয় জনতা পার্টি যে ডিভিজিভ পলিটিক্স, তারা কিন্তু দেশ ভাঙার কিংবা রাজ্য ভাঙার পরিকল্পনা করেছিল। এবং শুধু তাই নয়, তাদের দলীয় সাংসদদের মধ্যে দিলীপ বাবু সভাপতি এক কথা বলেন গোর্খাল্যান্ড নিয়ে, আর তাদের সাংসদ রাজু বিস্তা কিন্তু গোর্খাল্যান্ড নিয়ে আরেকটি কথা বলেন। সুতরাং বিজেপির মধ্যেই অনেক বিজেপি যারা আছেন তারা উপদল, তারা নিজেরা ঠিক করুন, কিন্তু তাদের সমস্ত সব সময় ডিভিজিভ পলিটিক্স ছিল। এই ডিভিজিভ পলিটিক্স এর থেকে দূর থাকা। আমি সব বুঝলাম শশীদি, যেটা বুঝতে পারলাম না সেটা হচ্ছে যে এই তাহলে মামলাগুলো ভুল ছিল, তাহলে ফলস কেস দেওয়া হয়েছিল। প্রণয় রায়, দেখুন, আমরা আমাদের দলের বক্তব্য খুব পরিষ্কারভাবে আমাদের ম্যানিফেস্টোতে রেখেছি। ম্যানিফেস্টোতে রেখেছিলাম যে আলাপ আলোচনার মাধ্যমে হবে। রাজ্য সরকারকে জানিয়েছিল কেন্দ্রীয় সরকার, কিন্তু তারা অংশগ্রহণ করেনি। কিন্তু রাজ্যের একজন মন্ত্রী হিসেবে আমি শশীদির কাছে এটা জানতে চাই, বিমল গুরুং যে কথা বলছেন আমরা গোর্খাল্যান্ড চাই এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতি রক্ষা করেন, একজন মন্ত্রী হিসেবে আপনি জনগণকে বলুন যে তৃণমূল কংগ্রেস বাংলা ভাগকে মেনে নিয়েছেন, এই শর্তে কি বিমল গুরুংকে আজকে রাস্তায় ছেড়েছেন? পুলিশ তাকে অ্যারেস্ট করছে না যে দার্জিলিংকে আলাদাভাবে গোর্খাল্যান্ড তারা দেবেন? কারণ গোর্খাল্যান্ড শব্দটির সম্মতি কিন্তু মুখ্যমন্ত্রী দিয়েছেন, যে জিটিএ গোর্খাল্যান্ড টেরিটরি অথরিটি, তাতে সাইন করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিমল গুরুং এবং তৎকালীন ইউপিএ 2 গভর্নমেন্ট, যাকে তৃণমূল কংগ্রেস সাপোর্ট করেছিল, তার স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। অর্থাৎ গোর্খাল্যান্ড শব্দটাকে তারা তো মান্যতা 2011-তে দিয়েছেন। আর এই ভোটের স্বার্থে পশ্চিমবঙ্গের শব্দটাকে মান্যতা দিয়েছেন তৃণমূল কংগ্রেস, আপনি এই অভিযোগ আনতে পারেন, কিন্তু প্রণয় দা, তৃণমূল কংগ্রেসের ঘোষিত নীতি যে পাহাড় ভাগ হতে দেব না।
রাজু বিস্তের নীতি নিয়ে প্রশ্ন আছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের ঘোষিত নীতি যে পাহাড় ভাগ হতে দেব না। না না, দেখুন আমাদের দলের কি বক্তব্য আমরা তো ম্যানিফেস্টোতে দিয়েছি। আমরা তো বলেছিলাম যে আমরা পাহাড়ের স্থায়ী যাতে সমাধান হয় তার ব্যবস্থা করব আলাপ আলোচনার মাধ্যমে। কেন্দ্রীয় সরকার বারবার ত্রিপাক্ষিক বৈঠক ডেকেছে, কিন্তু এই ত্রিপাক্ষিক বৈঠকে রাজ্য সরকার অংশগ্রহণ করেনি। অর্থাৎ আমাদের দলের বক্তব্য আমরা খুব পরিষ্কার করে দিয়েছি, আমাদের এখনো সেই বক্তব্য যে আলাপ আলোচনার মধ্যে স্থায়ী সমাধান চাই। কিন্তু তৃণমূল কংগ্রেস তার অবস্থান পরিষ্কার করুক, তারা কি বাংলা ভাগকে মেনে নিচ্ছে? বিমল গুরুং যে দাবি করছে যে তারা গোর্খাল্যান্ড চায় এবং মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, তাহলে তারা বলুন বাংলা মানুষের কাছে তারা বাংলা ভাগকে মেনে নিচ্ছে। শব্দের চয়নের মধ্যে দিয়ে উনি বেছে নিয়েছেন এবং মিথ্যাটা ঢাকার চেষ্টা করছেন। নরেন্দ্র মোদী 2014-তে এসেও প্রতিশ্রুতি দিয়েছিলেন কিসের, একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি হবে, হয়েছে। ওখানে 12টি আদিবাসী বোর্ড হবে, হয়েছে। সুতরাং এদের প্রত্যেকটি কথায় মিথ্যে। সামান্য আয়ুষ্মান ভারত প্রকল্প চালানো যাচ্ছে না। আমি আবার পাহাড়ের প্রসঙ্গে আসবো। বিশ্বনাথ চক্রবর্তী, বিমল গুরুং গেম চেঞ্জার। দেখুন, একটা বিষয় আপনাকে বলি যে আমি যদি ইতিহাস করে বলি তাহলে দেখবেন যে যতদিন পর্যন্ত গুরুং সিপিআইএম বা রাজ্য সরকারের বিরোধী ছিলেন ততদিন গুরুং কিন্তু পাহাড়ে শাসন করতে পেরেছিলেন। যেই মুহূর্তে অশোক ভট্টাচার্যদের সাথে তিনি সমঝোতায় গেলেন, ওই 6 মাস করে এক্সটেনশন নিতে লাগলেন নির্বাচনের পরিবর্তে, তাকে সরিয়ে কিন্তু সেদিন পাহাড় থেকে সরিয়ে বিমল গুরুং দখল নিয়েছিল। আজকে বিমল গুরুংকে সরিয়ে বিনয় তামাং দখল নিচ্ছে কিনা আপনি এই প্রশ্নটা রাখছেন। আমি মনে করি এই মুহূর্তে বিনয় তামাং এবং বিমল গুরুং দুজনেরকেই কিন্তু মাস্টার স্ট্রোকের মাধ্যমে তৃণমূল কংগ্রেস তার সপক্ষে রেখেছে। পাহাড় এবং তার সংলগ্ন যে 11টা বিধানসভা কেন্দ্র, যেটা বিজেপি 11-0 দিয়ে শুরু করতে পারত 19-এর নির্বাচনে, সেরকমই এগিয়েছিল তারা, কিন্তু এখন যেটা উলটপালট হয়ে গেল তাতে কিন্তু তৃণমূল কংগ্রেস আজকে রাত্রি পর্যন্ত, আপনি কি কালকে অন্য ছবি আসতেই পারে, কিন্তু আজকে রাত্রি পর্যন্ত কিন্তু বিমল গুরুং এবং বিনয় তামাং দুজনকে একই ঘাটে জল খাওয়াতে কিন্তু বাধ্য করছে মমতা বন্দ্যোপাধ্যায়। তারই রিফ্লেকশন এই মুহূর্তে পাহাড়ে আমরা দেখতে পাচ্ছি। তৃণমূল কংগ্রেসের মাস্টার স্ট্রোক পার্থপ্রতিম বিশ্বাস মানবেন না? মাস্টার স্ট্রোক যদি এটাকে বলা হয় যে চোরকে চুরি করতে বলো এবং গৃহস্থ থেকে সজাগ থাকতে বলো, তাহলে হচ্ছে যে বিনয় তামাং এবং বিমল গুরুং নিয়ে তৃণমূল যে ইকুয়েশনটা যেতে চাইছেন সেটা অত্যন্ত কদর্য ইকুয়েশন হবে। এবং সেটা পাহাড়ের মানুষ শুধু না, সমতলের মানুষও বুঝতে পারবেন যে রাজ্য ভাগের পক্ষে যে দল বিমল গুরুং, তারা মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়া উচিত, অথচ তৃণমূল কংগ্রেস একবারের জন্য বলতে পারছেন না প্রকাশ্যে যে আমরা পাহাড় ভাগ চাই না। এই কথাটা হচ্ছে প্রথম। দুই, যে 131টার মামলার কথা বললেন সুমনবাবু আপনি, আমার স্মরণে নেই, এক্ষুনি মনে পড়ছে না, যে আমার মিস্টার তামাং যিনি হচ্ছেন জিটিএর চেয়ারম্যান, তার নামেও প্রায় সমপরিমাণ মামলা ছিল। ফলে একই দোষে আমি বলছি দুজনকে অভিযুক্ত করা হয়েছিল। একজনকে পাহাড় থেকে তুলে এনে নবান্নে বসিয়ে দেওয়া হলো যে আপনি কালকের থেকে জিটিএ চেয়ারম্যান, আর আরেকজন ঘুরে বেড়াতে লাগলেন 3 বছর ধরে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। ফলে তারা দিল্লিতে গিয়েও আমি বলছি যে সেই ইউএপিএ মামলা নিয়ে বিজেপি নেতাদের সাথে আলোচনা করেছেন, কিন্তু 6 বছর থেকে বিজেপিও যেমন কোনো সমাধান করতে পারেনি। আমাদের এখানে যে এই নমিনেটেড বোর্ডটা জিটিএ রেখে, আমার কথা হচ্ছে তৃণমূল সমস্যার সমাধান চায় না বলে এরকম পিক অ্যান্ড চুজ করছে, আর মাঝে মাঝে চাপে রাখার জন্য এই যে নিঃসন্দেহে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব। কিন্তু এই মুহূর্তে রাজ্যের কোটি কোটি মানুষ যেটা জানতে চাইছেন যে আগামী বুধবার থেকে অর্থাৎ 11 তারিখ থেকে আমাদের রাজ্যে লোকাল ট্রেন চালু হয়ে যাবে। রেলকর্তাদের সঙ্গে আজকে নবান্নে সরকারের বৈঠকে এই সিদ্ধান্ত হলো। দেখুন, 25শে মার্চ থেকে 11ই নভেম্বর 231 দিন পর আবার স্টেশনে শোনা যাবে অতি পরিচিত সেই ঘোষণা। কালীপুজোর আগেই গড়াবে লোকাল ট্রেনের চাকা। রেল ও রাজ্যের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত, আগামী 11 নভেম্বর বুধবার থেকে চলবে লোকাল ট্রেন। প্রতিদিন 181 জোড়া ট্রেন চলবে। শিয়ালদা ডিভিশনে 114 জোড়া ট্রেন চলবে। হাওড়া ডিভিশনে চলবে 50 জোড়া লোকাল ট্রেন। ঠিক হয়েছে, গুরুত্বপূর্ণ সমস্ত স্টেশনেই ট্রেন দাঁড়াবে। অন্যান্য স্টেশনগুলির ক্ষেত্রে কতগুলি ট্রেন দাঁড় করানো সম্ভব তা খতিয়ে দেখা হচ্ছে। পুরনো টাইম টেবিলে সামান্য পরিমার্জন করা হচ্ছে। রেলের তরফে বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেওয়া হবে ট্রেনের সময়সূচি। করোনা পরিস্থিতিতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকলে বিশেষ বদল আনা হচ্ছে না। মাস্ক, স্যানিটাইজেশনের পাশাপাশি যাত্রীদের জন্য একগুচ্ছ বিধি সোমবার সন্ধ্যের মধ্যে জারির ভাবনা। স্টেশনে ভিড় এড়াতে গ্যালোপিং ট্রেনের সংখ্যা কমানোর ভাবনা আছে রেলের।
আরপিএফ তো থাকছেই, পাশাপাশি রাজ্য কতটা নিরাপত্তা দিচ্ছে সেটার উপর নির্ভর করে ঠিক করা হবে কোন স্টেশনে কত ট্রেন দাঁড়াবে। আনলকের 5টা পর্ব পেরিয়ে যাওয়ার পরেও লোকাল ট্রেন চালু না হওয়ায় ভীষণ সমস্যার মধ্যে পড়েছিলেন অসংখ্য মানুষ। নিত্যযাত্রীদের কার্যত বাদুর ঝোলা হয়ে যাতায়াত করতে হচ্ছিল বাসে, অটোতে ভাড়া 4 গুণ বেশি। এই অবস্থায় গত কয়েকদিন ধরে লোকাল ট্রেনের দাবিতে বিভিন্ন স্টেশনে যাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন। আসরে নেমে পড়েছিল রাজনৈতিক দলগুলি, এরই সঙ্গে যোগ হয়েছিল রেল আর রাজ্যের টানাপোড়েন। অবশেষে সব জটিলতা কাটিয়ে রেল ও রাজ্যের মধ্যে 3 দফা বৈঠকে হলো চূড়ান্ত সিদ্ধান্ত। 11ই নভেম্বর থেকে আবার শান্তিপুর থেকে শিয়ালদা, বনগাঁ থেকে শিয়ালদা কিংবা মেদিনীপুর থেকে হাওড়া আসতে পারবেন নিত্যযাত্রীরা। স্বস্তির নিঃশ্বাস এই খবর অনেকেই সেই স্বস্তি লুকিয়ে রাখছেন না, তবে আশঙ্কার জায়গা থাকছেই। যদি ট্রেনে যে সামাজিক দূরত্ব বিধি এবং করোনা বিধি ঠিকভাবে মানা না হয় তাহলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে, এই আশঙ্কাও করছেন কেউ কেউ। আবার আরেকটা মত উঠে আসছে যে 114 জোড়া ট্রেন শিয়ালদা ডিভিশনে মোটেও যথেষ্ট নয়। স্বস্তি অনেকটাই আছে, কারণ বাসে যখন আমরা যাই তখন প্রচণ্ড ভিড় হয়, সেই ভিড়টা একটু কমে যাবে। লোকাল ট্রেন চালানোর দাবিতে যাত্রী বিক্ষোভে কিছুদিন আগেই উত্তপ্ত হয়ে ওঠে হাওড়া স্টেশন। সেখানকার নিত্যযাত্রীরাও রেল রাজ্যের সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন। আনলক পর্বের পর থেকে সাধারণ যাত্রীদের মধ্যে প্রশ্ন ছিল লোকাল ট্রেন কবে চলবে। সেই অপেক্ষার অবসান ঘটল, বুধবার থেকে চলবে লোকাল ট্রেন, যার ফলে সাধারণ যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। খুবই কষ্ট করেছি, মানে যাতায়াতে পয়সা খরচা, সময় নষ্ট, সব কিছুই। এটা আমাদের লাঘব হবে যাতে ভালোভাবে ট্রেন চলুক আর বেশি ট্রেন চলুক। ভিড় এড়াতে রেল রাজ্যের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে স্টেশনের সমস্ত টিকিট কাউন্টারগুলোই খোলা থাকবে। লোকাল ট্রেন চালু হলে যাতে নিত্যযাত্রীদের ভিড় এই টিকিট কাউন্টার এরিয়ায় বেশি জমে না যায়, তার জন্য সমস্ত টিকিট কাউন্টারগুলোই খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল। পাশাপাশি খোলা থাকবে যে বিভিন্ন পিএমএস বা যে মেশিনগুলো থেকেও এখন টিকিট বার করা যায়, এবং অনলাইন টিকিটিংয়ের ওপর উৎসাহ দেওয়া হচ্ছে। আপাতত ঠিক হয়েছে অফিস টাইমে ট্রেনের সংখ্যা বাড়িয়ে ভিড় নিয়ন্ত্রণ করা হবে। অরিত্রিক ভট্টাচার্য, রুমা পাল ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। পার্থবাবু, আপনার কাছে আসবো। আমার শুধু একটা খটকা আছে, সেটা হচ্ছে মাত্র 181 জোড়া ট্রেন, তার ভেতর 27%। এটা এনশিওর করতে হবে যে মাস্ক, থার্মাল স্ক্যানিং, স্যানিটাইজেশন এবং সোশ্যাল ডিস্টেন্সিং। আমি বলছি এই সমস্ত মেনটেন করে বাস্তবে ট্রেন চালানো সম্ভব? কোভিড কালের বিশেষ সতর্কতা নিয়ে কিভাবে এনশিওর করা যায়? দেখুন, ট্রেন চলবে এটা হচ্ছে স্বস্তির খবর, কিন্তু শঙ্কার খবর হচ্ছে যে এখনো পর্যন্ত এসওপিটা কি দাঁড়াচ্ছে সেটা কিন্তু ক্লিয়ার নয়। এই কারণের জন্য আমি বলছি যে আমি একটা হিসেব করেছিলাম যে 600 হচ্ছে যদি সিটিং ক্যাপাসিটি হয় ট্রেনের, 181 জোড়া যদি ট্রেন চলে তাহলে যদি গুণ করেন তাহলে 2,17,000 যাত্রী যেতে পারে। তাহলে আমার অ্যাভারেজ যাত্রী হচ্ছে 30 লাখ, ফলে তার 7% যাত্রী কেবলমাত্র যেতে পারবে। ফলে এই 7% বেশি যদি যাত্রী হয় কোনো কারণের জন্য, তাহলে হচ্ছে প্রথমত যে ট্রেনে উঠলে সংক্রমণ বিধি মেনে উঠতে পারবেন না, পয়েন্ট 1। 2, 600 জন না হয় আপনি ঠিক করলেন ট্রেনে তুলবেন, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করব কোন জায়গা থেকে? স্টেশনের গেট না প্ল্যাটফর্ম? কেননা ভিড়ের ডেন্সিটি কামরার মধ্যেও যতটা গুরুত্বপূর্ণ, প্ল্যাটফর্মের মধ্যেও ততটা, টিকিট ঘরের সামনেও ততটা। ফলে এখানে ভাবনাটা এখনো পর্যন্ত এসওপিতে খুব ক্লিয়ার না। 3, আমি এই ট্রেন সংখ্যাটা বাড়ানো উচিত। এখানে আমার প্রশ্ন থাকবে যে হাওড়া শিয়ালদায় ঠিক আছে, আমি আরপিএফ আছে, আমার ব্যবস্থা আছে, এর পরের যে স্টেশনগুলো সেখানে আমি কি করে কন্ট্রোল করব? আমি শুনলাম যে হচ্ছে যে আরপিএফ বা এই ধরনের কোনো পুলিশ, রাজ্য পুলিশ, এদের হচ্ছে যে কম্বাইন্ড একটা এফোর্ট যদি না থাকে তাহলে কিন্তু আমি বলবো এন্ট্রি এক্সিট পয়েন্টে ক্রাউড ম্যানেজমেন্ট এটা সম্ভব নয়। এবং এটা আরেকটা ইম্পর্টেন্ট জায়গায় দাঁড়াচ্ছে যে যেই লোকাল ট্রেনটা শুরু হবে, সুমন আপনাকে বলছি যে একটা ডাইভারশন অফ ট্রাফিক ফ্রম বাস যারা এতদিন ধরে যাচ্ছিলেন সেই অংশটা লোকাল ট্রেনে দেখলাম, কারণ এটা চিপার মোড এবং ক্লিনার মোড এবং ফাস্টার মোড। ফলে এখানে আমি সম্পূর্ণ লেম্যান হিসেবে যদি উল্টো মডেলটা ফলো করতাম, যে ট্রেন কম না চালিয়ে আরো বেশি সংখ্যক ট্রেন চালাতাম যাতে ভিড়টা কম হয়। এক্স্যাক্টলি, আমি আপনাকে এটাই বলতে চাইছি। আগের দিন আমি বলেছিলাম যে বিশেষত মর্নিং পিক এবং ইভিনিং পিক, এই দুটো সময়, সকাল 8টা থেকে 11টা এবং বিকেলবেলা হচ্ছে যে 5টা থেকে 9:30, 10টা পর্যন্ত, এই সময় ট্রেনের ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ পেশাগত প্রয়োজনে শহরতলি থেকে মানুষ যারা আসেন তারা এই পিক আওয়ার্সে আসেন, বরং ফ্ল্যাট আওয়ার্স যেটা দুপুরবেলায় নন পিক আওয়ার, সেখানে ট্রেনের ফ্রিকোয়েন্সি কমান, ওই রেকগুলো আপনার রয়ে গেল। ফলে এটা আপনি যদি ইউজ করেন তাহলে কিন্তু একমাত্র উপায়, যেখানে যাত্রী নিয়ন্ত্রণ আমি করার ক্ষেত্রে প্রায় অসহায়, সেখানে দাঁড়িয়ে ফ্রিকোয়েন্সি বাড়ানো ছাড়া কিন্তু কোনো উপায় নেই। যদিও আমি বলছি যে পুলিশ, তারপরে তার সাথে রাজ্য পুলিশ
অ্যানাউন্সমেন্ট রইলো, ক্যাম্প করে করে যাত্রী নিরাপত্তার যদি করা যায়, প্রত্যেকটা স্টেশনের সামনে সচেতনতা বৃদ্ধি, এই সব থাকবে। কিন্তু আমি বলবো যে শুরুর দিকটাই সুমনবাবু খুব ইম্পর্টেন্ট। যদি প্রথমেই একটা অরাজক চিত্র ট্রেনের ভেসে ওঠে যে বুধবার থেকে, তাহলে কিন্তু এটা যতদিন যাবে অরাজকতার মাত্রা বাড়বে। এটা মেট্রোর ক্ষেত্রে অনেক ধন্যবাদ আপনাকে। আমি দ্রুত একবার দর্শকদের বলতে চাইবো, নিঃসন্দেহে অত্যন্ত স্বস্তির খবর কোটি কোটি মানুষের কাছে, কিন্তু পাশাপাশি আশঙ্কারও যে কিভাবে এই লোকাল ট্রেনকে নিয়ন্ত্রিতভাবে কোভিড কালের উপযুক্ত হিসেবে এবং মানুষের বাড়তি বিড়ম্বনা সৃষ্টি না করে চালানো যায়। আমি এই জন্য বারবার আশঙ্কার কথাটা বলছি। ধরুন রেল কর্মীদের জন্য বিশেষ ট্রেন, সেটায় ওঠার জন্য যে তারা হুড়ো হচ্ছে, প্রতিদিন যে একের পর এক দুর্ঘটনা ঘটছে, আজকে ক্যামেরার সামনে এই ধরনের ঘটনা ঘটেছে। সম্পূর্ণভাবে লোকাল ট্রেন চালু হয়ে গেলে যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে তো, কিছুটা নিয়ন্ত্রিতভাবে ট্রেন চালানো যাবে তো। দেখুন, প্রাণান্তকর অবস্থা, স্টাফ স্পেশাল ট্রেনও ভিড়ে ঠাসা। সেই ভিড় থেকেই নামতে গিয়ে কোলে শিশুকে নিয়ে প্ল্যাটফর্মে হুমড়ি খেয়ে পড়লেন মা। এই দৃশ্য অনেকেরই বুক কাঁপিয়ে দিয়েছে। বৃহস্পতিবার সকাল 8:30 রেলের স্টাফ স্পেশাল বনগা লোকাল হাবড়া স্টেশনে পৌঁছয়, কিন্তু তাতে সাধারণ মানুষের ভিড়, ট্রেনে ওঠানামার জন্য হুড়োহুড়ি। অত ভিড়ের মধ্যে ছেলেকে নিয়ে ট্রেন থেকে নামতে গিয়ে হুমড়ি খেয়ে পড়েন এই মহিলা। প্ল্যাটফর্মে উপস্থিত অন্যান্যদের তৎপরতায় বড় বিপদ থেকে রক্ষা পান মা ও সন্তান। নামার সময় আর কি ওনার সাথে বাচ্চা ছিল, বাচ্চা নিয়ে আর কি উনি নামতে যাচ্ছিল, তখন আর কি উনি পাবলিকের ওঠা নিয়ে ঠেলাঠেলি হচ্ছে, তখন আর কি ওনাকে কোলে বাচ্চাটা আরেকজনের ঠেলা দিয়ে টাইনে ওনাকে তুলে নিয়েছে। পড়ে যাচ্ছিল, পড়ে যাচ্ছিল। যারা শিয়ালদা হয়ে ট্রেনে যাতায়াত করেন, অফিস টাইমে বনগা বারাসাত কিংবা মেন লাইনের একাধিক ট্রেনে কিরকম ভিড় হয় তা খুব ভালোভাবে জানেন। করোনা আবহ না কাটলেও দূর দূরান্তের যাত্রীদের সুবিধার কথা ভেবে 11ই নভেম্বর অর্থাৎ বুধবার থেকে লোকাল ট্রেন চালু করতে সম্মত হয়েছে রেল ও রাজ্য সরকার। কিন্তু আগের থেকে ট্রেন চলবে অনেক কম। লকডাউনের আগে স্বাভাবিক অবস্থায় শুধুমাত্র হাওড়া ও শিয়ালদা ডিভিশনে চলত প্রায় 1,500 লোকাল ট্রেন। 11ই নভেম্বর থেকে 2 ডিভিশন মিলিয়ে 181 জোড়া ট্রেন চলবে। গত সোমবার রেল রাজ্য প্রথম বৈঠকে ঠিক হয় যে করোনা আবহে 10 থেকে 15% লোকাল চলবে, ধাপে ধাপে তা বাড়িয়ে 25% করা হবে। দ্বিতীয় বৈঠকে ভিড়ের কথা ভেবে রেলকে ট্রেন সংখ্যা বাড়াতে অনুরোধ করে রাজ্য, তাতে সম্মত হয় রেল। তৃতীয় বৈঠকে প্রতিটি রুটে যত লোকাল ট্রেন চলে তার 25% নিয়ে পরিষেবা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রেক্ষাপটে ভিড় নিয়ন্ত্রণের বিষয়টি চিন্তার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। রেল সূত্রের খবর, হাওড়া ডিভিশনে লোকাল ট্রেনের স্টেশনের সংখ্যা 193, আরপিএফ পোস্ট আছে 21টি, জিআরপি থানার সংখ্যা 13। শিয়ালদা ডিভিশনে লোকাল ট্রেনের স্টেশনের সংখ্যা 203, আরপিএফ পোস্ট আছে 20টি, জিআরপি থানার সংখ্যা 14। কিন্তু এই পরিসংখ্যান দিয়ে কি ভিড় নিয়ন্ত্রণ সম্ভব? শহরতলি একাধিক স্টেশন রয়েছে যে স্টেশনে প্রাক অতিমারির পরিসংখ্যান অনুযায়ী ফুটফল বা মানুষের আসা যাওয়া যথেষ্ট বেশি। সেই স্টেশনগুলোই চিন্তার ভাঁজ ফেলছে রেলকর্তাদের মাথায়। আর সেই স্টেশনে যেখানে যেখানে আরপিএফ নিযুক্ত করা সম্ভব হবে না, সেখানেই রাজ্যের সাহায্য চাইছে রেল। ভিড় নিয়ন্ত্রণের জন্য গ্যালোপিং ট্রেনের সংখ্যাও যতটা সম্ভব কমানো হচ্ছে। সে কারণে পরিমার্জন করে তবেই দেওয়া হবে টাইম টেবিল। এছাড়াও করোনা আবহে শিয়ালদা ও হাওড়া স্টেশনের ক্ষেত্রে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। রাজ্যের লোকাল ট্রেন পরিষেবা শুরু হলে হাওড়া শিয়ালদার মতন স্টেশনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে, এমনটাই রেলকর্তারা মনে করছেন। শিয়ালদা স্টেশনের যে সব দরজা, সেই সব দরজা কিন্তু লোকাল ট্রেন চালু হওয়ার পরও খোলা হবে না। শিয়ালদা স্টেশনের সব দরজা খুলে রাখলে বিকেলের দিকে যখন মানুষ ফিরবেন, যে ভিড় হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকবে, সেটাকে কিছুটা কিন্তু লাঘব করতে পারে সব দরজা না খোলা এই পদ্ধতি। সব মিলিয়ে আপাতত অপেক্ষা বুধবারের, যেদিন ফের ট্র্যাকে ফিরবে লোকাল ট্রেন। অরিত্রিক ভট্টাচার্য ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আর এবার আসবো আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্রে। সামনেই বিধানসভা ভোট। একদিকে তৃণমূল রাজ্যের নানা প্রকল্পের সাফল্যের খতিয়ান দিয়ে ভোটারদের কাছে পৌঁছতে চাইছে, পাল্টা বিজেপি সামনে রাখছে কেন্দ্রীয় প্রকল্পগুলোকে। কিছুক্ষণ আগেই এই আলোচনায় বারবার আপনারা যা দেখলেন। কিন্তু একই সঙ্গে নাকি রাজ্য বিজেপিকে কিঞ্চিত যন্ত্রণা দিচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বের কাঁটা। এই সমস্ত কিছু নিয়ে অ্যানিমেশন একটু মজা করেছি বলে আবার না, কেস দেবেন না প্লিজ, দেখুন। কেস দেবেন না প্লিজ।
কিস দেবেন না প্লিজ?